আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড শুভ সন্ধ্যা। ইন্টারেক্টিভ কেয়ারস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ফ্রি মাস্টার ক্লাসে। আমাদের আজকের ফ্রি মাস্টার ক্লাসটি আমাদের আপকামিং কোর্স পাওয়ার বিআই ফর বিজনেস ইন্টেলিজেন্স লাইভ কোর্সের জন্য। আমাদের আজকের মাস্টার ক্লাস ইনস্ট্রাক্টর হিসেবে আছেন আমাদের কোর্সের কোর্স ইনস্ট্রাক্টর সাব্বির হোসেন রসি ভাইয়া, হু ইজ ওয়ার্কিং অ্যাজ দ্য সিনিয়র বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট অ্যাট রিভার্স রিটেল জিএমবিএইচ, জার্মান বেসড রিটেল কোম্পানি। We also have Aksadur Rahman sir, who is the adjunct faculty of United International University, and he is also working as the data science consultant at bdjobs.com Limited, and he is also the lead trainer of Edge Projects ICT Division BCC. পার্টিসিপেন্টদের রিকোয়েস্ট করব ওয়েবিনার চলাকালীন সময় আপনারা কেউ আনমিউট করবেন না বা আপনার ভিডিও অন করবেন না। আমাদের মাস্টার ক্লাসের শেষে সবাইকে প্রশ্ন করার এবং আপনাদের কোনো কনফিউশন থাকলে সেগুলো ক্লিয়ার করে দেওয়ার সুযোগ দেওয়া হবে। তখন কাইন্ডলি আপনারা আনমিউট করে প্রশ্ন করবেন অথবা চ্যাট বক্সে আপনার প্রশ্নটি লিখবেন। সবাইকে জয়েন করার জন্য ধন্যবাদ। আমি আর দেরি না করে প্রথমে আকসাদুল স্যারকে রিকোয়েস্ট করবো আমাদের মাস্টার ক্লাসটি শুরু করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের মাস্টার্স ক্লাসে। তো মাস্টার ক্লাসে আমরা মূলত আমাদের কোর্স সম্পর্কে আলোচনা করে থাকি এবং আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো আহ, আমি আকসাদুর রহমান, আমার পরিচয় বলেছে। যাই হোক, আমি তাহলে আমি স্ক্রিন শেয়ার দিয়ে আমাদের আপকামিং যে কোর্সটা আসছে সেই সম্পর্কে একটু আপনাদের ধারণা দিতে চাচ্ছি। আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমরা এই কোর্সটা নিয়ে খুবই এক্সাইটেড। আমরা আগামী উম, 15 তারিখ থেকে এই কোর্সটা শুরু করতে যাচ্ছি, পাওয়ার বিআই ফর বিজনেস ইন্টেলিজেন্স। আপনারা সবাই জানেন যে আজকের দুনিয়ায় আসলে শুধু ডেটা থাকলেই সেটা খুব একটা কার্যকরী হয় না। ডেটাকে যদি আপনি ঠিক মতো বুঝতে না পারেন, ডেটা থেকে যদি আপনি ইনসাইট বের করতে না পারেন, তাহলে আসলে ওই ডেটা থাকা আর না থাকা সমান। আমি প্রায়ই সব সময় এক্সাম্পলটা দিয়ে থাকি যে একজন ব্যক্তি ওই যে একটা কুয়োর মধ্যে পড়ে গেছে, তার কাছে অসংখ্য মই আছে কিন্তু মইয়ের ব্যবহার জানে না, যার ফলে তার কাছে মই থাকা আর না থাকা সমান। সে কিন্তু ওই কুয়ো থেকে মই বেয়ে উঠতে পারছে না। একইভাবে ডেটা যদি অনেক থাকে, প্রচুর ডেটা আছে, 10 বছর 20 বছরের ডেটা আছে, কিন্তু সেটা শুধু হার্ড ডিস্ক ভারী হচ্ছে, সেখান থেকে কোনো ইনসাইট বের করা বা ফিউচার ডিসিশন নেওয়া বা বিজনেসের পরিস্থিতি বোঝা সেসব কিছু করতে পারা যাচ্ছে না, শুধুমাত্র এই ধরনের টুলস না জানার কারণে। তো আমরা সেজন্য এখন ইন্টারেক্টিভ কেয়ারস ইনিশিয়েটিভ নিয়েছে পাওয়ার বিআই ফর বিজনেস ইন্টেলিজেন্স। বিজনেসের জন্যই এই পাওয়ার বিআই শিখতে হবে। তো আমাদের এই কোর্সটা যে জন্য একটু স্পেশাল সেটা হচ্ছে যে নর্মালি পাওয়ার বিআই শেখার অনেকগুলি কোর্সই আছে, কিন্তু সেখানে হয়তো শুধুমাত্র পাওয়ার বিআই এর একটা পর্যায় পর্যন্ত শেখানো হয়। কিন্তু তারপরে আর সেখান থেকে আহ, মানে কোনো রিয়েল প্রজেক্ট করে আপনাকে কিন্তু একদম হাতে কলমে একটা বিজনেসের রিয়েল প্রজেক্ট দেখিয়ে দেওয়া বা করতে হয় কিভাবে, সেই পর্যন্ত কিন্তু যাওয়া হয় না। তো আমাদের এই কোর্স দুটো পার্টে বিভক্ত। প্রথম পার্টে হচ্ছে যে পাওয়ার বিআই কি, পাওয়ার বিআই কিভাবে ইনস্টল করতে হয়, পাওয়ার বিআই এর আর্কিটেকচার কি, সেই সম্পর্কে আমরা আলাপ করব। তারপরে পাওয়ার বিআই এর মাধ্যমে কিভাবে, আমি একদম সূচিপত্র ধরে বলি তাহলে সুবিধা হবে। আমরা এই দুইজন ইনস্ট্রাক্টর এই কোর্সের জন্য আছি, আমি আকসাদুর রহমান এবং সাব্বির হোসেন রসি ভাই। আমরা এইগুলো না, আমরা একদম সরাসরি আমাদের কোর্সের আউটলাইনে চলে যাই। আচ্ছা, প্রথম ক্লাসেই আমরা পাওয়ার বিআই সম্পর্কে ধারণা দিব। পাওয়ার বিআই কিভাবে কাজ করে, ইনস্টল করবেন কিভাবে, পাওয়ার বিআই এর আর্কিটেকচার কি, যাবতীয় বিষয় আলাপ করব। তারপরে পাওয়ার বিআই এর মাধ্যমে মূলত ডেটা ট্রান্সফরমেশন। আপনারা জানেন যে যে কোনো ড্যাশবোর্ড বলেন, বিজনেস অ্যানালাইসিস বলেন, ইভেন ডেটা মেশিন লার্নিং এর কাজের জন্য যখন ডেটাকে ব্যবহার করা হয়, প্রথম কাজই কিন্তু ডেটা ট্রান্সফরমেশন, ডেটা প্রিপারেশন। কারণ র ডেটা দিয়ে আসলে আহ, তেমন কিছুই করা যায় না। সেখান থেকে ডেটাকে বিভিন্নভাবে ট্রান্সফর্ম করে উপযোগী করতে হয়, উপযোগী বা এলিজিবল ফর দা রিপোর্ট, এলিজিবল ফর দা মেশিন লার্নিং। তো সেই এলিজিবল করার কাজটা আবার পাওয়ার বিআই এর একটা
পার্ট আছে, সেটাকে পাওয়ার কোয়েরি বলে। পাওয়ার কোয়েরি অবশ্য এখন এক্সেলেও দিয়ে দিয়েছে মাইক্রোসফট। এই পাওয়ার কোয়েরির মাধ্যমে কিভাবে আপনি আহ, এই কাজগুলি করবেন, বিভিন্ন রকমের টেক্সট ফাংশন কিভাবে ইউজ করবেন, টেক্সট ফাংশন ইউজ করে টেক্সটকে মূলত প্রিপেয়ার করা, টেক্সটকে মার্জ করা, টেক্সটকে স্প্লিট করা, ডেটাবেজের সাথে কিভাবে কানেকশন নিতে হয়, তারপরে লোয়ার কেস আপার কেস এগুলি কিভাবে করতে হয়, সাফিক্স প্রিফিক্স কিভাবে অ্যাড করতে হয়, এই ধরনের বিভিন্ন কিছু শেখানো হবে। তারপরে দ্বিতীয় ক্লাসে আমরা পাওয়ার বিআই এর ডেট ফাংশন নিয়ে কথা বলবো। অর্থাৎ ডেটের বিভিন্ন যে ফাংশনগুলি আছে, একটা সম্পূর্ণ ডেটকে কিভাবে ভাগ করতে হয়, ইয়ার কোয়ার্টার মান্থে ভাগ করতে হয়। আপনার দেখা যাচ্ছে যে সব সময় তো আমরা পুরা ডেট ধরে রিপোর্ট দেখি না, ইয়ার ওয়াইজ রিপোর্ট দেখি, মান্থ ওয়াইজ রিপোর্ট দেখি, সেগুলি কিভাবে করতে হয়। কিংবা ডেটটা অনেক সময় এসকিউএল সার্ভারে বা এক্সেল এর মধ্যে কিন্তু স্ট্রিং হিসাবে থাকে, সেটাকে কিভাবে ডেটে কনভার্ট করতে হয়, এই ব্যাপারগুলি ডেট নিয়ে যাবতীয় কিছু। তারপরে ডেট থেকে ডে পার্ট, মান্থ পার্ট, ইয়ার পার্ট কাটতে হয় কিভাবে, আহ, ইত্যাদি ইত্যাদি। টু দা পয়েন্ট সবকিছু এখন তো আর বলছি না, আমরা একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করছি। সেই সেই ব্যাপারটা আমরা দ্বিতীয় ক্লাসে শিখবো। তারপরে আমরা নাম্বার ফাংশন, ডেটের পরে নাম্বার নিয়ে বিভিন্ন রকমের কাজ করা হয়। যেমন ধরেন আমরা যদি ডেসিমাল না চাই, শুধু নিউমেরিক পোর্শন রাখতে চাই, সেটা কিভাবে করব, রাউন্ড করব কিভাবে, তারপরে একটা কলামের সাথে আরেকটা কলামের ভ্যালু কিভাবে অ্যাড সাবট্রাক্ট ডিভাইডেড করতে পারি, পার্সেন্টেজে কনভার্ট করব কিভাবে, তারপরে আহ, আহ, কোনটা ইডেন ইভেন কোনটা ওয়ার্ড সেগুলি বুঝবো কিভাবে, এই ব্যাপারগুলি আমরা শিখবো। তারপরে বিভিন্ন রকমের ফাইল কিভাবে আমরা এখানে ইনকর্পোরেট করব বা অ্যাটাচ করব, বিশেষ করে এক্সেল ফাইল, সিএসভি ফাইল, তারপরে এসকিউএল, মাইস্কিউএল কে কিভাবে কানেক্ট করব, এসকিউএল সার্ভারকে কিভাবে কানেক্ট করব, সেই ব্যাপারগুলি এখানে ফাইলের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমার কাছে হয়তো সেলস এর ফাইলগুলি আলাদা করে আছে, একসাথে এক হয়তো 2 বছরের হয়তো 24টা সেলস এর ফাইল আছে আলাদা আলাদা। ধরেন প্রত্যেক মাসের সেলস আলাদা আলাদা এক্সেল ফাইলে রাখা হয়। এখন এই 24টা ফাইলকে বা 50টা ফাইলকে যদি অ্যাটাচ করতে হয়, 50 বার কি করতে হবে না, এমন কোন নিয়ম আছে যার ফলে একটা ফোল্ডার থেকে সমস্ত ফাইলই অ্যাটাচ করা যায়, সেগুলি কিভাবে করা যায় আমরা শিখবো। তারপরে ফাইল অ্যাটাচ করার পরে মার্জ করা যায় কিভাবে, ফাইলের মধ্যে অ্যাপেন্ড করা যায় কিভাবে একটার সাথে আরেকটা, এই ব্যাপারগুলি আমরা শিখবো। তারপরে তৃতীয় ক্লাসে আমরা এই পাওয়ার বিআই এর এই ডেটা ট্রান্সফরমে, এখনো কিন্তু ট্রান্সফরমেশনই চলছে। তো এই ট্রান্সফরমেশন করতে গিয়ে কিভাবে কলাম ফ্রম এক্সাম্পল কিভাবে করতে হয়, কলাম ফ্রম এক্সাম্পলের মাধ্যমে, এটা কলাম ফ্রম এক্সাম্পল একটা ফিচার, এটার মাধ্যমে কিভাবে ডেটাকে স্প্লিট করতে হয়, কিভাবে মার্জ করতে হয়, ডেটার কাজ করতে হয়। তারপরে কন্ডিশনাল কলাম, কন্ডিশন ইউজ করে ধরেন আমরা একটা কলামের থেকে আরেকটা কলামের মধ্যে কোনটা সেম কোনটা সেম না ইত্যাদি, বা কোনটা হাই মিডিয়াম লো, বিভিন্ন রকমের যে ক্যাটাগরিক্যাল নতুন একটা কলাম তৈরি করতে পারবো আমরা এই কন্ডিশনাল কলাম অ্যাপ্লাই করে। কন্ডিশনাল কলামও কিন্তু একটা পাওয়ার বিআই এর ফিচার, সেগুলি আমরা শিখবো। তারপরে আমরা বিভিন্ন রকমের গ্রুপিং করা, তারপরে এসকিউএল সার্ভারে যেটাকে গ্রুপ বাই বলে সেটা পাওয়ার বিআই কিভাবে করা যায়, ট্রান্সপোজ করা, আনপিভট করা, ডেটা টাইপ কত রকমের আছে, একটা থেকে আরেকটা ইন্টারচেঞ্জ কিভাবে করতে হয়, তারপরে এরর থাকলে সেই এরর কিভাবে রিপ্লেস করতে হয়, তারপরে এই সব ব্যাপারগুলি আমরা শিখব। তারপরে আমাদের চতুর্থ ক্লাসে আমরা এম ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সবকিছুই আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে করলেও কিছু কিছু কাজ আছে যেগুলি ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে করা যাচ্ছে না বা যায় না, অথবা যেগুলি আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ ক্লিকের মাধ্যমে করতে পারি, সেগুলোও কিন্তু আমরা চাইলে এই এম ল্যাঙ্গুয়েজ বা ম্যাশআপ ল্যাঙ্গুয়েজ বলে আর কি, পাওয়ার কোয়েরিতে যেটা ছোট ছোট আপনার এক্সেল এর মতো ছোট ছোট সিনট্যাক্স, সেগুলো দিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি। এখানে আপনার সবকিছু তো আর ক্লিক করে করতে পারবেন না, হাজার হাজার কিন্তু এই সিনট্যাক্স এই এম ল্যাঙ্গুয়েজ এর মধ্যে দেওয়া আছে, সেগুলি কিভাবে ব্যবহার করতে হয় আমরা শিখবো চতুর্থ ক্লাসে। তারপরে আমরা মডেলিং শিখবো, অর্থাৎ আমরা যখন এক্সেল ফাইল বলেন, সিএসভি ফাইল বলেন, একাধিক ফাইল যখন আমরা লোড করব, তখন ফাইলের মধ্যে সাধারণত রিলেশনশিপ থাকতে পারে, রিলেশন থাকতে পারে। যেমন ধরেন
একটা আমরা এক্সিকিউটিভের ফাইল লোড করেছি, সাথে আমরা প্রোডাক্টের ফাইল লোড করেছি, আবার সেলস এর ফাইল লোড করেছি। এখন সেলস এর ফাইলে সাধারণত কোন এক্সিকিউটিভ কোন প্রোডাক্ট তার নাম লেখা নাই, বরং আইডি দেওয়া আছে। এখন আইডি দিয়ে তো আর মানুষের নাম বোঝা যাচ্ছে না, তাহলে আমাদের এই তিনটা ফাইলকে কিভাবে রিলেশন বিল্ড আপ করা যায়, এটাকে বলা হয় মডেলিং। মডেলিং কিভাবে করা যায় বা রিলেশন বিল্ড আপ করা ওয়েটা কি, এই ব্যাপারগুলি আমরা শিখবো। তারপরে না, চতুর্থ ক্লাসে আরো শিখবো বিভিন্ন রকমের চতুর্থ ক্লাসে আমরা আমরা এইবার কিন্তু পাওয়ার ভিউতে চলে যাব, অর্থাৎ আমাদের পাওয়ার কোয়েরি শেখা শেষ। পাওয়ার ভিউতে গিয়ে আমরা বেসিক চার্ট যেগুলি আছে, পাই চার্ট, ডোনাট চার্ট, ফানেল চার্ট, কলাম চার্ট, স্ট্যাকড কলাম চার্ট, রিবন চার্ট, এগুলি সম্পর্কে ধারণা নেব। কোনটার কি কাজ, কিভাবে কেন ইউজ করতে হয়, একটার সাথে আরেকটার পার্থক্য কি, এই ডিটেল ধারণা আমরা এই এই পোর্শনে নিব। তারপরে আমরা টেবিল এবং ম্যাট্রিক্স কি জিনিস, চার্টের সাথে, চার্ট তো ধরেন গ্রাফিক্যাল রিপোর্ট তো সবসময় লাগে এমন না, হয়তো টেবুলার ফরম্যাটেও রিপোর্ট লাগতে পারে, ম্যাট্রিক্স আকারেও রিপোর্ট লাগতে পারে। সেগুলি কিভাবে করতে হয় সেগুলি আমরা পঞ্চম ক্লাসে দেখব। তারপরে পঞ্চম ক্লাসে আরো দেখবো আরো যেসব চার্ট আছে, লাইন চার্ট, এরিয়া চার্ট, স্ক্যাটার প্লট, ওয়াটার ফ্লো, ফল চার্ট, কোন চার্টটা কোন সময় ব্যবহার হয়, কোন চার্টটা কিসের জন্য এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। চার্টের টাইপ, এটা আমরা আলাপ করব। কারণ হচ্ছে আপনি যখন নিজে নিজে কাজ করবেন, আপনি যখন প্রতিষ্ঠানে কাজ করবেন, তখন আপনার মাথায় তো আসতে হবে যে এরকম একটা ডেটা উপস্থাপন করতেছি, এটা কোন চার্ট দিয়ে উপস্থাপন করা বেটার হয়। তো মাথায় আসতে গেলে প্রত্যেকটা চার্ট সম্পর্কে কিন্তু আপনার ভালো ধারণা থাকা লাগবে, তবেই আপনি চার্টগুলি ইউজ করতে পারবেন। তারপরে আমরা বিভিন্ন রকমের কার্ড ফিল্টার্স, আহ, আহ, আমরা যে ড্যাশবোর্ডটা বা বিভিন্ন রকমের চার্ট যে বানাবো, বানানোর পরে আমরা সেটাকে কিন্তু ফিল্টার করতে চাইবো, অর্থাৎ বিভিন্ন বছর দিয়ে, বিভিন্ন মাস দিয়ে, বিভিন্ন এক্সিকিউটিভ দিয়ে, বিভিন্ন কাস্টমার দিয়ে আমরা দেখতে চাইবো যে টোটাল সেলস তো এটা, কিন্তু মিস্টার এক্স এর সেল কত, মিস্টার ওয়াই কত কিনেছে, এই ব্যাপারগুলি কিন্তু ফিল্টার বলে, এই স্লাইসার বলে। স্লাইসার স্লাইসারটা আরো পরে আছে। কার্ড কার্ড হচ্ছে যে আপনার মনে করেন যে অ্যামাউন্ট গুলো দেখার জন্য স্পেসিফিক কোনো নাম্বার যদি ভিজিট করতে চাই, সেটাকে আমরা কার্ড বলি। ফিল্টার হলো যে আমি হয়তো পুরাটা দেখাইতে চাই না, একটা নির্দিষ্ট সময় থেকে দেখাতে চাই, এইগুলি ফিল্টারের মাধ্যমে করতে করতে পারবো। তারপরে যে যেটা বলছিলাম স্লাইসার, যে বিভিন্ন ইয়ার দিয়ে, বিভিন্ন এক্সিকিউটিভ দিয়ে, কাস্টমার দিয়ে স্লাইস করে করে যে দেখবো, সেটার জন্য স্লাইসার আমরা কিভাবে ইউজ করতে হয় দেখবো। বিভিন্ন রকমের স্লাইসার আছে। টেক্সট টেক্সট কিভাবে স্লাইসারে ব্যবহার করব, ডেট কিভাবে ব্যবহার করব, নাম্বার কিভাবে ব্যবহার করব, এগুলি আমরা ষষ্ঠ ক্লাসে দেখব। তারপরে আমরা এই পাওয়ার ভিউতে, এইখানে যে যখন আমরা গ্রাফ চার্ট তৈরি করব, তখনও কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ আছে, এটা হলো ডেক্স অপারেশন বলে। তো এই ডেক্স ল্যাঙ্গুয়েজটা খুবই পাওয়ারফুল একটা জিনিস, কারণ আমরা নতুন নতুন মেজার্স বা নতুন নতুন কলাম কিন্তু আমাদের তৈরি করতে হবে। আমাদের যে ডেটাকে আমরা আহ, আহ, এখানে অ্যাটাচ করব, সেই ডেটার মধ্যে যতই কলাম থাকুক, আমাদের কাঙ্ক্ষিত কলামটা নাও থাকতে পারে। যেমন ধরেন ডেটার মধ্যে কোনো কারণে কোয়ান্টিটি আছে এবং প্রাইস আছে, টোটাল অ্যামাউন্টটা নাই। অর্থাৎ মনে করেন একটা ইনভয়েসের টেবিলকে আমরা এখানে অ্যাটাচ করেছি, ইনভয়েসের টেবিলে প্রোডাক্টের নাম আছে, কত কোয়ান্টিটি কিনেছে সেটাও আছে, প্রাইস আছে, কিন্তু কোনো কারণে অ্যামাউন্টটা নাই। এখন তাহলে আপনার একটা অ্যামাউন্টের কলাম বানাইতে হবে। অ্যামাউন্টের কলাম আপনি এখানে কিভাবে বানাবেন, তখন আমরা এই ড্যাক্স ইউজ করতে পারি। ড্যাক্স ইউজ করে আমরা এরকম আরো জটিল জটিল পার্সেন্টেজ তৈরি করবেন। একটা হয়তো প্রফিট দেওয়া আছে, আর একটা হয়তো আপনার অ্যামাউন্ট দেওয়া আছে, তাহলে আপনি কত পার্সেন্ট আপনি প্রফিট করলেন, এই পার্সেন্টটা কিন্তু আপনার ডেটাতে দেওয়া নাই, তাহলে আপনাকে সেটা বানাই ফেলতে হবে। এই ধরনের জিনিসগুলি আমরা ড্যাক্স অপারেশন করে করতে পারি। এরকম অনেক বিষয় আছে আমরা যেগুলি ড্যাক্স ইউজ করে করতে পারি। তো ড্যাক্স কি, ড্যাক্স কিভাবে ইউজ করতে হয়, ড্যাক্সের মাধ্যমে আমরা কিভাবে ইফ কন্ডিশন আমরা দেখব, এরর হলে কিভাবে ড্যাক্স ইউজ করে সেটাকে ম্যানেজ করা হয়, ড্যাক্স দিয়ে একটা নতুন টেবিল কিভাবে তৈরি করতে পারি আরেকটা টেবিল থেকে কোয়েরি করে, তারপরে ইত্যাদি আমরা দেখব। ড্যাক্স নিয়ে আমাদের একটা, আমরা যেহেতু মনে করি যে আমরা যেহেতু আমরা
এই রিয়েল কাজ করি, আমরা প্রতিষ্ঠানের সাথে জড়িত, সারাক্ষণই পাওয়ার বিআই দিয়ে কাজ করি, সো আমরা বুঝতে পারি যে কোন জিনিসটাতে আসলে ফোকাস দিতে হবে। তা আমার কাছে মনে হয় বা আমাদের কাছে মনে হয় ড্যাক্স কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তাই আমরা ড্যাক্স এর জন্য আরো ক্লাস রেখেছি, সপ্তম ক্লাসেও আমরা ড্যাক্স এর খুঁটিনাটি আপনাদের দেখাবো, যাতে আপনারা স্ট্রং হইতে পারেন। তারপরে আমরা অষ্টম ক্লাসে গিয়ে পাওয়ার বিআই কিভাবে ম্যাপ ইউজ করতে হয়, এই ম্যাপকে কিভাবে কানেক্ট করতে হয়, যদি আপনার মনে করেন কোনো কারণে আপনার প্রত্যন্ত অঞ্চল, সেখানে আপনার ম্যাপে চিনতেছে না, গুগল ম্যাপে আপনার ওই প্রত্যন্ত অঞ্চলের নাম নাই, সেটাকে কিভাবে ম্যাপে শো করতে হয়, কিভাবে ল্যাটিটিউড লংডিটিউড ইউজ করতে হয়, এই ব্যাপারগুলি আমরা অষ্টম ক্লাসে শিখবো। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে সব সময় কিন্তু আপনার এই এক্সেল ফাইল বা সিএসভি ফাইল দিয়ে তো রিপোর্ট করা হয় না। আপনার এসকিউএল সার্ভারের বিশাল বিশাল কোটি কোটি রেকর্ড আছে, সেই ফাইল দিয়েও কিন্তু পাওয়ার বিআই রিপোর্ট করতে হয়। তো সব সময় কিন্তু আমরা ইম্পোর্ট মোড এবং ডাইরেক্ট কোয়েরি মোড, দুটো মোড আছে। ইম্পোর্ট মোডে করে কি যে ধরেন একটা ছোট এক্সেল এর ফাইল বা সিএসভি ফাইল, সেটা কিন্তু পুরোপুরি পাওয়ার বিআই কি করে তার নিজস্ব যে ইটিএল টুলস আছে সেটার মাধ্যমে নিজস্ব একটা ডেটাবেজ আছে, সেখানে কিন্তু লোড করে ফেলে। কিন্তু সব সময় আপনি কোটি কোটি রেকর্ড যদি থাকে, তাহলে কিন্তু ইটিএল এর মাধ্যমে লোড করতে পারবেন না। তাহলে তখন আমরা কি করে রিপোর্ট করব? তখন এই যে ডাইরেক্ট কোয়েরি মোড ইউজ করতে হয়। ডাইরেক্ট কোয়েরি মোড দিয়ে কি করে রিপোর্ট করা যায়, ইম্পোর্ট মোডের সাথে ডাইরেক্ট কোয়েরি মোডের পার্থক্য কি, সুবিধা অসুবিধা কি, আমরা এই ব্যাপারগুলি দেখবো। ডাইরেক্ট কোয়েরি মোডে যখন আমরা হোস্ট করব পাওয়ার বিআই সার্ভিসে, তখন কিভাবে ইউজ করব, এই ব্যাপারগুলি আমরা এই আট আট নাম্বার ক্লাসে দেখব। মূলত 1 থেকে 8 নাম্বার ক্লাস পর্যন্ত আমরা আপনাকে এই পাওয়ার বিআই এর খুঁটিনাটি থেকে শুরু করে আপনাকে এক্সপার্ট বানানো হবে পাওয়ার বিআই এর টুলস গুলি ইউজ করার ব্যাপারে। আপনাকে একদিকে যেমন পাওয়ার কোয়েরি শিখবেন, একদিকে আপনি ম্যাশ ল্যাঙ্গুয়েজ শিখবেন, আরেকদিকে আপনি বিভিন্ন রকমের গ্রাফ চার্ট তৈরি করা শিখবেন, এবং আপনি এইভাবে বিভিন্ন রকমের ড্যাক্স অপারেশন শিখবেন, তারপরে ম্যাপ ইউজ করা শিখবেন। এখন নবম নম্বর ক্লাস থেকে আসলে এই যে এত কিছু শিখলেন, এর মাধ্যমে একটা পূর্ণাঙ্গ প্রজেক্ট, যেটা আপনার আহ, একটা প্রতিষ্ঠানে চাওয়া হবে, সেই ব্যাপারটা নবম ক্লাস থেকে 16তম ক্লাস পর্যন্ত আমাদের রসি ভাই দেখাবেন। রসি ভাই, যদি আপনি ওই পার্টটা একটু সুন্দর করে বলতেন। শিওর ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবকিছু সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য। তো আপনি যদি অনুমতি দেন তাহলে আমি শেয়ার করি। হ্যাঁ, হ্যাঁ, শিওর। আপনার স্ক্রিনটা শেয়ারিং ছাড়তে হবে মনে হয়। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে। তো আশা করি সবাই ভালো আছেন। আমি সাব্বির হোসেন রসি, বর্তমানে একটা জার্মান রিটেল কোম্পানিতে সিনিয়র বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে কাজ করছি। যেখানে আমার রোলটাই হলো তাদের যত রিপোর্টিং ছিল এক সময় ট্যাবলো বা এক্সেলে ছিল, ম্যানুয়াল রিপোর্টিং, সেগুলো অটোমেশন করা। আমি আজকেও আসাদুর ভাইয়ের সাথে কথা বলছিলাম যে একটা পর্যায়ে প্রথম দিকে একটু সময় দিয়ে আহ প্রপার প্ল্যানিং এর সহিত রিপোর্ট অটোমেশন যদি করি, ড্যাশবোর্ড ডেভেলপ করে নিলে স্ট্যাটিক রিপোর্ট গুলো, যেটা আমাদের প্রতি মান্থলি করতে হয়, ডেইলি উইকলি করতে হয়, সো তখন কাজ কতটুকু সহজ হয়ে যায় একজনের জন্য। ওকে। তো এই বিষয়গুলো নিয়ে তো আপনারা, আমি মডিউল এখান থেকে আমি বলতে পারি মডিউলটা যেটা, এটা অ্যাভেলেবল হলো ইটারেটিভ কেয়ার্স এর ওয়েবসাইটে। যদি আপনারা নিচের দিকে যান, আই থিঙ্ক এই মডিউলটা আমি অলরেডি মেসেজেও দিয়ে দিয়েছি, এখান থেকে ওইটা আপনারা ডাউনলোড করতে পারবেন। সো এটা ব্রোশিউরের মতো, এখানে আপনাদের অনেক কোশ্চেনেরও আনসার হয়ে যাবে। তারপরও আমার কথার পরে আপনারা ডেফিনেটলি আপনারা কোশ্চেন করতে পারবেন, আপনাদের কোশ্চেনের আনসার দেওয়ার জন্য এই সেশন মূলত। সো আমি এখান থেকে কি লেখা আছে সেটা পরে মানে যাওয়ার আগে আমি কিছু ডেমনস্ট্রেশন দিই। হ্যাঁ, যেগুলো কিছু প্রজেক্টের ডেমনস্ট্রেশন দিই, যেগুলো আমার গাইডেন্সে আমার ব্যাচের স্টুডেন্টদেরই করা, হ্যাঁ, ডেভেলপ করা। এবং আমরা এখানে কিভাবে চিন্তা, আপনাদের মডিউলে আমরা যা যা রেখেছি সেটা আমি যাবো পরে, সেইগুলো ইউজ করে এক্স্যাক্টলি সেম প্রসিডিউরে কিভাবে সিনথেটিক ডাটা জেনারেট করে সেখান থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রি স্পেসিফিক প্রোডাক্ট ডেভেলপ করা, বা ওই ইন্ডাস্ট্রির জন্য স্পেসিফিক পিওসি, প্রুফ অফ কনসেপ্ট প্রজেক্ট ডেভেলপ করা। তো প্রুফ অফ কনসেপ্ট প্রজেক্ট কি, কেপিআই ফ্রেমওয়ার্ক কি, সবগুলো আমি এক্সপ্লেন করব। তার আগে আমি এখানে যদি দেখেন কিছু একটা সেলস এর একটা রিপোর্ট যদি আমি বলি, একটা রিপোর্টের একটা অংশ ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির, তো
তো এখানে যেমন আপনার নির্দিষ্ট কেপিআই আছে, আপনার কেমন সেলস, সেটার সাথে কনটেক্সট দরকার হয়, যেটা নর্মাল একটা রিপোর্ট করে নিলেই হয় না, যেটা দরকার হয় সবাই মানুষ কনটেক্সট চায়, যেন কম্পেয়ার করতে পারে। কনটেক্সট বলতে কম্পেয়ার। সো আমি যদি এই বছরের সেলস দেখতে চাই, আমি জানতে চাই যে গত বছরের তুলনায় আমি কতটুকু ভালো করলাম, খারাপ করলাম। ওকে, আমি প্রিভিয়াস মান্থের তুলনায় কেমন, এবং এগুলো যদি কালার দ্বারা, নাম্বার থেকে, কন্ডিশনাল ফরম্যাটিং, এগুলো বেটার রিপ্রেজেন্ট করে। এখানে যেমন দেখতেছেন গ্রোথ গুলা আমার ওভার দ্য টাইম, আমার পার্সেন্টেজ চেঞ্জ কেমন হলো, এই জানুয়ারি গত জানুয়ারি থেকে আমার কতটুকু বেটার করলো, এগুলা প্রতিটা মাসের এইভাবে ইনফরমেশন আছে। আবার অনেক সময় আরো বেশি কনটেক্সট অ্যাড করা যায় কাস্টম টুল টিপ অ্যাড করে। এখানে যেমন কম্পেয়ার করতেছেন, প্লাস দেখেন এখানে যখন আমি হোভার করতেছি, তো এই কাজগুলো আসলে এক্সেলে আসলে পসিবল না, এইরকম এডিশনাল এত এত ইনফরমেশন। এবং আপনি এক্সেলে 1 মিলিয়নের উপর ডেটা হলেই দেখা যায় হলো এটা নিয়ে কাজ করাটা টাফ। সেখানেও পাওয়ার পিভট ইউজ করতে হয়। পাওয়ার পিভট আর বেসিক্যালি কিছু না, পাওয়ার বিআই এর ডেক্স ফর্মুলা ইউজ করে কাজ করতে হয়। সো তারপরে ওখানে অনেক হ্যাং করার মতো বিষয় বা অনেক কিছু আছে, কিন্তু পাওয়ার বিআই অ্যাকচুয়ালি ইজ বিল্ড টু ওয়ার্ক উইথ মিলিয়ন্স বিলিয়ন্স অফ রেকর্ড। সো এইরকম সেলস এর বিভিন্ন পার্ট থাকে একটা ইন্ডাস্ট্রিতে। তো এরকম এই কেপিআই গুলা সম্বন্ধে আইডিয়া নেওয়া, যে ওকে কি ধরনের ইনফরমেশন কিভাবে প্রেজেন্ট করতে হয়, রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি, পার্সেন্টেজটা কি, ওকে টেরিটরি অনুযায়ী, যেটা ভাই যেটা ম্যাপের কথা বলছিলেন, কাস্টম ম্যাপ। আপনি দেখবেন অন্যান্য দেশের ম্যাপ ডেটা দিয়ে ইজিলি করতে পারছেন, কিন্তু বাংলাদেশের ডেটা দিয়ে কি ম্যাপ ইজিলি করা যায়? আপনি জেলা ভিত্তিক চাচ্ছেন, উপজেলা ভিত্তিক চাচ্ছেন, এগুলা জেসন ফাইল আছে, টপো জেসন ফাইল বলে, ওইগুলা দিয়ে করতে হয়, যেগুলো আমাদের লঙ্গিটিউড ল্যাটিটিউড থাকে। সেগুলো দিয়ে কিভাবে করতে হয়, যেখানে আবার আপনি হোভার করলে আপনাকে বিভিন্ন ইনফরমেশন দিবে, কালার দিয়ে ডেনসিটি বোঝাবে কোথায় বেশি বা কোথায় কম। ঠিক আছে, এটা একটা উদাহরণের কথা বললাম। আপনি ই কমার্স সাইটের জন্য যদি সেলস এর বলে, এটা আমাদের কেপিআই গুলাকে, এগুলো স্মার্ট কেপিআই বলে। যেমন এখানে একটা কেপিআই টোটাল ট্রানজেকশন, পুরো রিপোর্টটা এখানে ওভার দা টাইম ট্রেন্ড দেখা যাচ্ছে, ট্রানজেকশন ওভার দা মান্থ। এটা তা আপনার মনে হলো না আমি এটা প্রফিট দিয়ে দেখব, আপনি জাস্ট হলো প্রফিটে ক্লিক করলেন, পুরোটাই এটা দিয়ে একটা ফিল্টার হয়ে চেঞ্জ হয়ে গেল। পাওয়ার বিআই আরো পাওয়ারফুল, যেমন আপনি কোনো একটা কারণে এই মাসটাতে ইন্টারেস্টেড, এখানে ক্লিক করলেন, সব আপডেট হয়ে যাবে এটার জন্য। এটাকে বলে ক্রস ফিল্টারিং। এটা আর কোনো মানে আমি আর কোনো ইয়েতে পাই নাই। বিআই টুলস বলেন, বা আমি যখন কাস্টম ড্যাশবোর্ড যখন বানাতাম আর দিয়ে, আর শাইনি দিয়ে, বা স্ট্রিমলিট দিয়ে পাইথনে করা যায়, এগুলা দিয়ে এগুলো পসিবল না খুব সহজ। সো একজন স্টেক হোল্ডার যখনই একটা পয়েন্টে ইন্টারেস্টেড হবে, সে যেন আরো ড্রিল ডাউন করে ডিটেলসে দেখতে পারে। সো এটা একটা সিম্পল, মানে এটা একটা খুব ফ্যান্সি টাইপের অ্যানালিসিস ছিল, যে আমরা অনেক, এটা আপনারা জানেন না কিনা, ইনকাম ইনইকুয়ালিটি আমি পড়েছিলাম স্ট্যাটিস্টিক্স এর 4th ইয়ারের স্টুডেন্ট হিসেবে। ইকোনমিক্স এদেরও পড়তে হয়। যেমন একটা টার্ম আছে যে বলা হয় একটা রাষ্ট্রের 80% সম্পদ 20% মানুষের হাতে থাকে। হ্যাঁ, তো খুব অল্প সংখ্যক মানুষের আছে পুরো সম্পদ, মানে জব্দ থাকে বা ইয়ে থাকে। তো এটা হলো ইনকাম ইনইকুয়ালিটি। তো আপনার ক্ষেত্রে অনেক সময় কাস্টমারের ক্ষেত্রে এটা ইউজ করা যায়, যে ওকে আমার 20% সেল হচ্ছে, ওকে কার মানে মানে আমার 100% সেলের মাঝে 20% সেলই হচ্ছে কতজনের মাঝে। এটা আবার আমার যেন ইউজারের যে ইন্টারাকশনের সুযোগ না, আমি চাচ্ছি যে না আমার 50% সেল হচ্ছে কারা সেল করতেছে, মানে কোন কোন প্রোডাক্টের মাধ্যমে আমার রেভিনিউ আসতেছে, প্রফিট আসতেছে। চাইলে এটার মাধ্যমে ফিল্টার করে, এটাকে বলে ফিল্ড প্যারামিটার ইউজ করে হোয়াট ইফ অ্যানালাইসিস বলে। তখন আমি দেখতেছি যে ওকে এই 50% আসতেছে এই কয়েকটা প্রোডাক্ট, এই 9টা প্রোডাক্ট থেকে। আপনার ক্ষেত্রে কাস্টমার ভিত্তিক অ্যানালাইসিস হলে কাস্টমার দিয়েও দেখা যায়। সো এরকম আরো আছে, যেমন কাস্টমার অ্যানালাইসিস এর মাঝে একটা বলে খুব পপুলার টাইপের সেগমেন্টেশন। আপনার স্টেক হোল্ডার প্রায়ই জানতে চাইবে, আমি ওভারঅল সবার কাছে সেম মার্কেটিং করতে চাই না, তুমি আমাকে আলাদা করে দাও, যে ওকে কার জন্য কি আপনি মানে ক্যাম্পেইন মানে মার্কেটিং স্ট্র্যাটেজি নেবেন, আপনার কাস্টমারদের মাঝে গ্রুপ কি, সেগমেন্টেশন কি। সো সেটা যদি দেখতে চান, এটার জন্য হলো আরএফএম সেগমেন্টেশন খুব একটা যেটা আমাদের প্রথম ইয়েতে ছিল, এটাতেও ছিল, যে কাস্টমার ইনসাইটস এ যদি যদি যান, কিভাবে আরএফএম সেগমেন্টেশন, মানে তার পারচেজিং বিহেভিয়ার দেখে, কোনো কাস্টমার আছে সে ঘন ঘন কিনে কিন্তু কম টাকার কিনে, কোনো কাস্টমার আছে একবার কিনে কিন্তু বেশি টাকার কিনে। সো এই ধরনের ইনফরমেশন থেকে আপনি লয়াল কাস্টমার কারা, আপনারা চার্ন বা হারিয়ে যাচ্ছে, অনেক দিন হয়ে গিয়েছে কেনাকাটা করে না, তো তাদের রিসেন্সি ভ্যালু, তারা কেমন ফ্রিকোয়েন্টলি পারচেস করে, এবং তারা কেমন টাকার পারচেস করে। সেটা ব্যাংকের জন্য হইতে পারে। ব্যাংকের ক্ষেত্রে হলো অনেক অ্যাকাউন্ট দেখা যায় হলো, যে অ্যাকাউন্ট কোনো কারণে হয়তো বা বৃত্তির জন্য খোলা হয়েছিল, অথবা আহ বেতনের জন্য, কিন্তু ওই এক সে কোম্পানি সুইচ করেছে, ওই অ্যাকাউন্টে কোনো তার ট্রানজাকশনই হয় না, এগুলো অযথা তাদের মেনটেনেন্স করতে হচ্ছে। এখানে প্রমোশনাল ক্যাম্পেইন মেসেজ দিলেও সমস্যা।
আমি সোনালী ব্যাংকে বৃত্তির টাকা তোলার জন্য 2016-তে অ্যাকাউন্ট করেছিলাম না 15-তে, এরপরে আমি ট্রানজাকশনই করি না, তারা আমাকে এখনো মেসেজ দিয়ে যায়। তো এই যে আমাকে যে মেসেজ দিচ্ছে, এটা কিন্তু তাদের এক ধরনের লস, বা এটা আমাকে দিয়ে কোনো তাদের কাজ আসবে না, আমি সোনালী ব্যাংকের ওই অ্যাকাউন্ট আর ইউজ করবো না। তো এটা তো আমার ইনএক্টিভিটি দেখলেও তারা বুঝতে পারত। তো এইগুলা খুব সহজে বের হয়ে আসে। এই অ্যানালাইসিস প্রসেস গুলো একটু টাফ, কিন্তু স্টেক হোল্ডার তো এত কিছু বুঝতে চাবে না, সে জাস্ট হলো এখান থেকে সে চুজ করতে চাইবে বিভিন্ন ইনফরমেশন, ফিল্টার করে করে দেখতে চাইবে কোন ধরনের ক্যাটাগরির কাস্টমার কখন চুজ করে। এবং একটা প্রজেক্টকে লাস্টে সবকিছু আপনি করলেন, করে এটাকে বলে হলো সুন্দর করে একসাথে অ্যাড করে পার্সোনাল ব্র্যান্ডিং করবেন কিভাবে, এবং একটা আপনি কি এখানে দেখিয়েছেন প্রজেক্টের একটা সামারি কিভাবে দিবেন। তো এইটার ওয়ে হলো একটা হোম পেজ, নাইস হোম পেজ। সো এটা করে কিভাবে এখান থেকে আপনি কেউ যেন আবার নেভিগেটও করতে পারে, এই সুবিধাও থাকবে। আবার ওখানে আপনার সম্বন্ধে ডিটেলস লেখা থাকবে। তো এই কাজগুলাই হলো আমি একটা পুরো প্রজেক্ট বেসিস এখানে, এই ডেটাও না, আমরা সম্পূর্ণ নতুন ডেটা নিয়ে এটা, এবং এআই এর যুগ, এআই কে ভয় না পেয়ে এআই কে ইউজ করে আমাদের এগোতে হবে। যেমন আপনি যদি অন্য একজনের ডেটা নিয়েও কাজ করতে পারেন, ইন্টারনেটে অ্যাভেলেবল অনেক ডেটা আছে, ক্যাগেলে ডেটা থাকে, তারপরে গুগলে যদি সার্চ দেন গুগল ডেটা সেট আছে, বা বিভিন্ন জায়গা থেকে আপনি হেলথ কেয়ার ইয়েতে কাজ করেন, ডোমেনে কাজ করেন, হ্যাঁ এনজিও তে কাজ করেন, তো ওইটার ডেটা দেখবেন যে হলো বিভিন্ন ধরনের ওর ওয়েবসাইটে আছে, হ্যাঁ। তারপর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বা এরকম ওয়েবসাইটে অনেক ডাটা পাওয়া যায়, ইকোনমিক ডাটা পাওয়া যায়, ওগুলা নিয়ে হয়তো আপনি কোনো কাজ করতেছেন, বিডিএইচএস এর ডাটা হতে পারে। সো ওই ডাটা নিয়েও করতে পারেন কাজ। কখনো যদি মনে করেন যে আপনি যেই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাচ্ছেন, যেমন আপনি একটা কাজ করতে চাচ্ছেন টেলিকম ইন্ডাস্ট্রিতে, বাংলালিংক, গ্রামীণ ফোন, এরকম মাল্টিনেশনাল কোম্পানি গুলাতে কাজ করতে চাচ্ছেন। তো আপনি যে তাদের কাজগুলো, তাদের যে কাজগুলা, তারা যে কাজগুলা করে ওখানে একজনকে রিক্রুট করলে, বা রিক্রুট করার সময় একজনের আহ কাছে যে কাজগুলো এক্সপেক্ট করে তারা, তার যে স্কিল সেট গুলা, সেটা তো আপনার শোকেস করতে হবে। তো এটা অন্য কাজ করেও আপনি দেখাইতে পারেন, কিন্তু আপনি যদি আপনার পোর্টফোলিওতে বা আপনার সিভিতে এমন একটা প্রজেক্ট রাখেন যেখানে যদি একটা লিঙ্কে ক্লিক করে কেউ যখন দেখতে পারবে, ওকে, তারা যে যে কাজ করে, বা হায়ারিং এর সময় দেখে টেস্ট করে যে এই ছেলেটা এই কাজ পারবে কিনা বা মেয়েটা, সে অলরেডি এই টাইপের কাজ করেছে এই ইন্ডাস্ট্রির ডাটা দিয়ে। অন্য ইন্ডাস্ট্রি যেমন এই ডাটাটাই যদি আপনি আমেরিকার বা অন্য ডাটা নিয়ে করেন, তখন অনেক সময় তারা মিলাতে একটু আনইজি ফিল করে, বা অন্য ডেটা মানে কানেক্ট করতে পারেন। কিন্তু এটা যদি দেখান যে ওকে, আপনি উপরে লিখে দিলেন যে সিনথেটিক ডেটা, বানানো ডেটা, কিন্তু তার ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের বিভিন্ন রিজিওনাল ডেটা, ওকে, যে টার্ম গুলা যেগুলো ইউজ করলেন, বা সেলস ম্যানেজার, এগুলো সবগুলো বাংলাদেশি মানুষের নাম দিলেন, এইভাবে যদি আপনি কানেক্ট করে করে, এবং এই যে তারা কি চায় এই বিষয়টা, এটাকে বলে কেপিআই ফ্রেমওয়ার্ক, স্টেক হোল্ডাররা কি চায় এটা বুঝতে পারা, মানে এটা তাদের সাথে নর্মালি কথা বলে ইয়ে করা, ইন্টারভিউ নিয়ে নিয়ে ইয়েগুলা রেডি করতে হয়। রিয়েল লাইফে যখন কাজ করা হয় অনেক সময় তারা কিছু রিকোয়ারমেন্ট দেয়, দেন আবার আপনাকে কোশ্চেন করতে হয়, ওকে, আহ এটা কি তুমি এটা বুঝিয়েছো, ওকে, তা আমি এটা দিচ্ছি, আর কি কি এটা এটা, তো এই কেপিআই গুলা দরকার, কি পারফরমেন্স ইন্ডিকেটর প্রত্যেকটা বিজনেসে আলাদা আলাদা থাকে। সো ওইগুলো অ্যানালাইসিস করা, আপনি হয়তো বা একদম নতুন, আপনি জানেন না কোন ইন্ডাস্ট্রির জন্য ডোমেন নলেজ নাই আপনার, এটা আগে আসলে জানা খুব কঠিন ছিল কাজ না করে। তো এখন চ্যাট জিপিটি বা এই ধরনের এআই এর যুগে এটা কঠিন না। আপনি যদি সুন্দরভাবে সার্চ করেন, ওকে, টেলিকম ইন্ডাস্ট্রিতে মোস্ট ইউজফুল কেপিআই গুলা কি কি একটা রিপোর্টে দেখা হয়, ওকে, এগুলা, ওকে, আমি এই, দেন আপনি যদি প্রম্পট করেন, ওকে, আমি এই কেপিআই গুলা ডেভেলপ করার জন্য আমাকে তুমি একটা ডামি ডেটা সেট ডেভেলপ করে দাও। So, আপনাকে একটা ডেটা সেট দিবে, কিন্তু একবারই পারফেক্ট হয় না, সেটাকে মানে ধীরে ধীরে কিভাবে পারফেক্ট করতে হয় সেটা আমরা কোর্সে খুব ভালোভাবে দেখব। আর এই প্রজেক্ট গুলাকে এগুলো বলে প্রুফ অফ কনসেপ্ট। সময় ক্লায়েন্টের কাজ নেওয়ার সময় বেশিরভাগ সময় যেটা হয়, যদি আপনাদের কারো ফ্রিল্যান্সিং এর এক্সপিরিয়েন্স থাকে বা আপনাদের কোনো ফ্রেন্ড থাকে, বেশিরভাগ সময় তারা যখন কাজের জন্য বিড করে বা ইয়েতে, বা ইন্টারভিউ, ক্লায়েন্ট যখন ইন্টারভিউ নেয়, তখন সে প্রথমেই বলে তুমি কি আমাকে সিমিলার কিছু দেখাতে পারবা। এই জাস্ট হলো গতকালকে আমাকে জার্মান বেস একটা ওরা ইও কোম্পানি, এনার্জি সেক্টরে কাজ করে, হুম, তাদের একজন থেকে বলতেছিল তাদের বিভিন্ন জায়গায়, ওকে, আহ ইউরোপের বিভিন্ন জায়গায় তাদের হলো কোম্পানির সেট আপ আছে বা বিভিন্ন ক্লায়েন্ট আছে, ওরা হলো ম্যাপের ভিতরে এগুলা দেখতে চায়, যে ডিটেলস ইনফরমেশন যেন হোভার করলেই দেখা যায়, বা ফিল্টার করলেই যেন তাদের বিভিন্ন ইনফরমেশন গুলা দেখা যায়। সো এটা, তো এটার ক্ষেত্রে যখন বললাম হ্যাঁ করে দেওয়া যাবে, then তারা বললো এটা রিলেটেড কি কোনো ইয়ে আছে,
যে কোনো প্রুফ অফ কনসেপ্ট প্রজেক্ট আছে, দেখানো যাবে, লিঙ্কটা শেয়ার করা যাবে। দেন আমার কিছু কাজ ছিল, আমি ওটা শেয়ার করেছি, লিঙ্কটা জাস্ট শেয়ার করে। সো এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। তো আমরা এখানে স্পেসিফিক যেটা দেখবো, এটা খুব মানে এই ইন্ডাস্ট্রিটা বড় বেশ, এফএমসিজি, বা এটার ভিতরে যেটা কাস্টমার সেগমেন্টেশন বা মার্কেটিং ক্যাম্পেইনের এফেক্টিভনেসটা অনেকে দেখতে চায়। আমি ক্যাম্পেইনের জন্য ইনভেস্ট করলাম, এটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি, কতটুকু এফেক্টিভ হলো, টার্গেট ভার্সেস আমার হলো অ্যাকচুয়াল ভ্যালু, ডিফারেন্সটা কিভাবে show করতে হয়। দেন এটা বললাম যে এইসব ডেটা চ্যাট জিপিটি বা এগুলোর মাধ্যমে যেটা আনে, সেটা ক্লিন করাটা একটু টাফ, সে সবসময় কানেক্ট করতে পারেন। ডেটায় বিভিন্ন ফ্যাক্ট এবং ডাইমেনশন টেবিল থাকে। মডেলিং দেখেন, সিম্পল মডেলিংও হয়। যেমন আপনি যদি এখানে যান, এটাও একদম সিম্পল না, এখানে বেশ আছে। এরকম অনেক ডেটা সেট থেকে যখন নেবেন, এরকম ম্যাচড আপ অবস্থায় হয়। রিয়েল লাইফে কাজ করার সময় সবসময় শুধু সিঙ্গেল ফাইলের উপর হয় না, এগুলো হলো মডেলিং। আমি সবগুলাকে এক টেবিলে জয়েন না করে আলাদা আলাদা টেবিলে রাখলাম, কিন্তু প্রয়োজনে এক জায়গা থেকে সে আরেক জায়গায় ডেটা নিয়ে আসতে পারে টার্ম দিয়ে। হুম। যেমন এখানে প্রোডাক্ট নেম আছে, এটার সাথে ভ্যালু আছে, এখানে এটার সাথে যখন আপনি দেখতেছেন এখানে কালো হয়ে যাচ্ছে, এখানে প্রোডাক্ট নেম। তো ওইটা সব ডিটেলস সে এই টেবিলে চাইলে নিয়ে আসতে পারবে, এটারটা ওই জায়গায় নিয়ে যেতে পারবে। সো এই ধরনের বিষয়গুলোও জানতে হবে। তো এই জন্য আমরা এখানে, যদিও প্রথম দিকে ডাটা ক্লিনিং মডেলিং ছিল, কিন্তু এটা প্রজেক্ট স্পেসিফিক। আমরা যে ডাটা নিয়ে কাজ করব, জেনারেট করব, সেই ডাটা নিয়ে আপনাদের যে করবো। এবং এই প্রসেসটা আমরা এমন ভাবে দেখবো যেন আমি যে যেটা নিয়ে আপনাদের দেখাবো জেনারেট করে, নট নেসেসারি আপনাকে এটা নিয়ে করতে হবে। প্রসেসটা আপনি এমন ভাবে শিখবেন, আপনার যেটা যেন আপনার যে ইন্ডাস্ট্রি আপনার পছন্দ, সেইটা ইন্ডাস্ট্রির জন্য পিওসি প্রজেক্ট যেন আপনি খুব ইজিলি করতে পারেন। ওইটার সব বেস্ট প্র্যাকটিস গুলা, কেসি কেপিআই কার্ড থেকে শুরু করে সবকিছু আমরা দেখাবো। ফরকাস্টিং খুব একটা ইম্পর্টেন্ট ফিচার। সেলস এর সবাই দেখতে চায় আমার সেলস এমন হচ্ছে, সামনে কি অবস্থা হবে, ফরকাস্টিং কেমন হবে। এটা শুধু সেলস এ না, হেলথ কেয়ারে অনেক সময় দেখতে চায়। ওকে, কোভিড যখন ছিল, সবাই দেখতে চায় কোভিড এর ট্রেন্ডটা কখন বেড়েছে বা বিটকয়েনের ক্ষেত্রে এখন দেখেন সবাই ট্রেন্ড দেখতে চায়, ফরকাস্ট করতে। তো এই বিষয়গুলো কিভাবে করতে হয়, কাস্টম টুল টিপের কথা বললাম। আর ফাইন্যান্স এবং টেরিটরি যেটা বললাম যে এইগুলা আপনি যদি রিপোর্টে জাস্ট এই জেলায় এত সেল, ওই জেলায় এত, বা এই টেরিটরিতে এইভাবে টেবিলে দেখানো এক জিনিস, কিন্তু এটাই যদি আপনি একটা ম্যাপে দেখান, আরো বেশি ইন্টারেক্টিভ হয়, অনেক অনেক বেশি ইন্টারেক্টিভ হয়। এই বিষয়গুলা থাকবে। হোয়াট ইফ অ্যানালাইসিস, যেটা এটাকে বলে এনগেজিং ইউর অডিয়েন্স। ওই যে আমি বললাম প্যারামিটার চেঞ্জ করা যায়। ওকে, ওরা দেখতে চাই যে আমি প্রোডাক্টের প্রাইস 10 টাকা বাড়ালে বা 10% যদি আমার সব প্রোডাক্ট বাড়ায়, তাহলে কেমন ইম্প্যাক্ট পড়বে, আমার রেভিনিউ কেমন আসবে বা এটা। ওকে, প্রোডাক্টের প্রাইস কমালে কি ইম্প্যাক্ট পড়বে। সো এটা তো এত এত ডেটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করা কঠিন, প্রোডাক্ট বাই প্রোডাক্ট। তো এটা যদি আপনি একজন আপনার রিপোর্টে রাখতে পারেন, এই টাইপের, এটাকে বলে ফিল্ড প্যারামিটার, নিউমেরিক ফিল্ড প্যারামিটার, এই টাইপের জিনিস যদি রাখতে পারেন, তখন হলো তারা আরো ইন্টারেস্টেড হবে, আপনার কাজে এঙ্গেজ হবে। নর্মালি অনেক ইন্ডাস্ট্রিতে কি হয়, এত এত ড্যাশবোর্ড মাঝে মাঝে হয়, এত এত রিপোর্ট, লাস্টে স্টেক হোল্ডাররা দেখেই না কোনটা রেখে কোনটা দেখবে, তারা এঙ্গেজ হয় না। অনেক অনেক পেজ থাকে একটা রিপোর্টে, 15 পেজ 20 পেজ, সবগুলো আসলে এত বেশি হলে আসলে মানুষ বুঝতেই পারে না কোথায় তাকাবে। তো আপনি যদি এরকম এঙ্গেজিং কিছু দেন, এটাকে বলে ইন্টারাক্টিভ ড্যাশবোর্ড বলে। কেন? কেউ যেন ইন্টারাক্ট করার সুযোগ পায়, আমি কিছু চেঞ্জ করলে আরেক জায়গায় একটু চেঞ্জ হবে। সো এইগুলা যেমন থাকবে, দেন হলো সেলস টার্গেট যেটা বলছিলাম, এটা কম্পারিজন টাইপ। হ্যাঁ, বিভিন্ন কাস্টম ম্যাপ কিভাবে করতে হয়, ভাই যেটা বলেন, ভাই দেখাবেন, আমার প্রজেক্টেও থাকবে এটা। হুম। একটা তো বিদেশি ডাটা হলে ইউজুয়ালি জাস্ট হলো আপনি এটা কোন শহর বা সামথিং, এটা হলে চিনাই দিলেই সে চিনে যায়। তা আমাদের দেশের লোকাল সব রিজিয়ন চিনবে না সহজে, তখন এগুলা কিভাবে চিনাইতে হয়। হ্যাঁ, বাংলাদেশের ম্যাপের উপরে যদি কিছু দেখাতে চান, এবং এটার কিন্তু হিউজ ডিমান্ড। সেলস বা এই ধরনের ইয়ে নিয়ে যারা কাজ করে সব ইন্ডাস্ট্রিতেই। আমি একবার প্যারাগনের একটা কাজে দেখেছিলাম, ওরা এই জিনিসটা করতে চায়। তারা সেলস কোথায় কেমন হচ্ছে, কোথা থেকে সাপ্লাই আসতেছে, এটা রিয়েল টাইম ট্র্যাক করতে চায়। সো পাওয়ার বিআই এটা খুবই ইজিলি পসিবল। এই যে আরএফএম সেগমেন্টেশনের কথা বললাম, এটা আমরা খুব ভালোভাবে দেখাবো, কারা নিউ কাস্টমার, পটেনশিয়াল, কারা লয়ালিস্ট, আপনার সাথে লয়াল কাস্টমার কারা, কারা রিস্কে আছে, কারা হারিয়ে গিয়েছে অলরেডি, ইনফরমেশন গুলো। তারপরে রিটার্ন অফ ইনভেস্টমেন্টের আইডিয়াটা, যেটা কম্পেয়ার করা, এফেক্টিভনেস কম্পেয়ার করা, এই বিষয়গুলোও দেখবো। এবং লাস্টে যেটা বললাম, সবকিছু এক করে একটা হোম পেজে নিয়ে আসা, পেজ নেভিগেটর, এক পেজ থেকে যেন এক পেজে আরেক পেজে ইউজার খুব সহজে যেন নেভিগেট করতে পারে। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যে এক্সেল বা এইগুলা ফাইল নিয়ে যদি কাজ করেন, এগুলার উপরে আপনি কি প্রতিদিন এসে রিপোর্টটা ম্যানুয়ালি রিফ্রেশ করবেন, বা আপনার ডাটা আপনার লোকাল কম্পিউটারে আছে,
হ্যাঁ, বা অথবা লোকাল সার্ভারে আছে। আর পাওয়ার বিআই যখন রিপোর্টটা শেয়ার করবেন বা দেখাবেন, এটা থাকবে হলো পাওয়ার বিআই, এটা ক্লাউডে থাকবে, মানে আপনার ব্রাউজারে বা ইয়ে থেকে অ্যাক্সেস করতে পারতেছে। তো ওকে আপনি যখন শিডিউল রিফ্রেশ দিবেন, সে কিন্তু কানেক্ট করতে পারবে না। তো এই জন্য একটা আপনাকে আপনার যে সোর্স ডাটা, সেটা হয় একটা গেটওয়ে বলে একটা টার্ম আছে, গেটওয়ে ইনস্টল করতে হয়, আর না হলে যে এটাকে ক্লাউড সোর্সে রাখতে হয়। তো আমরা কিভাবে নর্মাল এক্সেলে না রেখে সেটাকে শেয়ার পয়েন্টে রাখলে, অথবা শেয়ার পয়েন্ট যারা না অ্যাটলিস্ট গুগল শিট হিসেবে রাখলে, গুগল ড্রাইভ তো আমাদের সবারই আছে, সেখানে রেখে আমরা এই কাজটা করব নর্মাল ডাটাটা। তো আমরা এইটাকে বাইপাস করতে পারি, এবং এগুলোর জন্য কোনো লাইসেন্সেরও দরকার নেই, ফ্রি লাইসেন্স দিয়ে আমরা, এই জন্য আমি এটা বললাম। যারা অনেক সময় এই লাইসেন্সিং প্ল্যান গুলা নিয়ে সবাই ইন ডিটেলস কথা বলেন, আপনি পাওয়ার বিআই অনেক ফ্যান্সি কন্টেন্ট ইউটিউবে পাবেন, লাইসেন্সিং অপশন এবং আপনার জন্য কোনটা বেটার, এগুলা নিয়ে অনেকে কথা বলে না, কারণ এটা হলো সেইভাবে সবার আসলে কাজ করার এক্সপিরিয়েন্স নেই, রিয়েল লাইফে কাজ করার, ক্লায়েন্টদের বিভিন্ন অপশন সেট আপ করে দেওয়া, কোনটা কার ক্লায়েন্টের বাজেট বুঝে এবং তার নিডস বুঝে তাকে বেস্ট অপশনটা তাকে বলা। এটা যদি না বলতে পারেন, প্রজেক্টই একজন নিবে না, কনভিন্স করতে পারবেন না। আপনাকে বললো যে আপনার কত কষ্ট হবে বছর শেষে এই পাওয়ার বিআই ইউজ করলে, এক্সেল থেকে পাওয়ার বিআই মুভ করলে, তখন তো আপনাকে এক্সাক্টলি একটা ফিগার দিতে হবে, কোন লাইসেন্সিং অপশন বলতে হবে, সুবিধা অসুবিধাগুলো বলতে হবে, প্রত্যেকটারই কিছু অপশনস এর প্রোস এন্ড কনস আছে। যেমন পাওয়ার বিআই যদি আপনি $5,000 যে লাইসেন্সটা আছে নেন ফেব্রিক, আপনি সব করতে পারবেন, আপনি 500 মানুষকে লাইসেন্স দিতে পারবেন আপনার অর্গানাইজেশনে, তারা ইউজ করতে পারবে। তো আপনি প্রতি মাসে বাংলাদেশে কয়টা কোম্পানি $5,000 খরচ করতে চাইবে? একটা পাওয়া যাবে, কিন্তু কঠিন, একটা দুইটা হয়তো বা পাওয়া যায়। সো এটার জন্য তার জন্য ডিফারেন্ট সলিউশন চিন্তা করতে হবে, বা ফ্রিতেও কি কোনো সময় করা যায় কিনা, অ্যাটলিস্ট প্রত্যেকটা অর্গানাইজেশনে আহ ইন্ট্রোডিউস করার আগে প্রথমে তাদেরকে ফ্রিতে, আমার স্টুডেন্টরা যারা যায় বাংলাদেশের উম, খুব ভালো মাল্টিনেশনাল কোম্পানিতে, আমার একটা স্টুডেন্ট কাজ করতেছে, তো ও যখন গেল, ওরা দেখলো গুগল শিট বা এক্সেল এগুলাতে কাজ করে, তখন আমি গিয়ে বললাম তুমি, ও বললো যে আমি পাওয়ার বিআই শিখছি, তো আমি পাওয়ার বিআই ও দেখাবে। আমি বললাম পাওয়ার বিআই তুমি আগে লাইসেন্স কেনার কথা না বলে তুমি ফ্রি অ্যাকাউন্ট দিয়ে ওদেরকে কিছু প্রজেক্ট দেখাও, যেগুলো উইকলি মিটিং এ প্রথমে সকালে আলোচনা হয়, তো এই রিপোর্ট গুলো সে অটোমেট করে দেখালো ফ্রি অ্যাকাউন্টে। দেন তারা আগে দেখলো, দেন তাদের পক্ষে ডিসিশন নেওয়াটা সহজ হলো যে ওকে এটা আমাদের জন্য এফেক্টিভ। ওকে, দেন তারা হয়তো বা কয়টা লাইসেন্স দেবে এটা যখন জিজ্ঞেস করতে, আমি বললাম যে ওকে, আমরা 10টা লাইসেন্স নাও, নিয়ে এটা শেয়ার করে তোমরা অ্যাকাউন্ট ইউজ করো, তোমাদের কাজ হয়ে যাবে। সো আবার এটাতে আবার একটা মানে প্রবলেম আছে, যে প্রবলেমটা কি সেটাও আপনাদের, কিন্তু তাদের জন্য এটা প্রবলেম না, অন্য বিজনেস সিনারিওর ক্ষেত্রে এটা প্রবলেম হতে পারে। আর আমি নিজে একজন মাইক্রোসফট সার্টিফাইড পাওয়ার বিআই ডাটা অ্যানালিস্ট অ্যাসোসিয়েট। পাওয়ার বিআই কিছু সার্টিফিকেশন এক্সাম আছে, যেটা আপনার ক্লায়েন্টকে ফ্রিল্যান্সিং কাজ নিতে গেলে, বাইরের ক্লায়েন্টকে, ইভেন আমাদের দেশে ইভেন 10 মিনিট স্কুল, ওরা গত 2 বছর কয়েকবার রিক্রুটমেন্ট করলো, ওরা বললো যে এই এক্সামটা পাস করা ওরা ক্যান্ডিডেটকে প্রেফার করবে ডেটা অ্যানালিস্ট পজিশন। সো এই বিষয়গুলা হলো যে আমি যেহেতু এটা সার্টিফাইড, এবং আমি এটা না, এর পরের যে এক্সামটা ফেব্রিক বলে, DP-600, এটাও সার্টিফাইড, কিছুদিন আগে আমি ডিসেম্বরে কমপ্লিট করলাম। সো এটা কিভাবে, এটা যদি কারো ইচ্ছা থাকে, সো এটার উপর একটা ডেডিকেটেড ক্লাস থাকবে কিভাবে এটার জন্য প্রিপেয়ার হবেন, এটার জন্য রিকোয়ার আপনাদের সব গাইডলাইন, বলে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন প্রসেসটা ঝামেলা, এবং এটার জন্য যে রিসোর্স দরকার পাস করার জন্য, এনশিওর হওয়ার জন্য, সেগুলো সবগুলো শেয়ার করা হবে। সো এই হলো আমাদের টোটাল, এখানে মনে হয় ক্লাস 15 বলে 2বার আছে। সো এখন আপনাদের যা কোয়েশ্চেন, আমরা উইড লাইক টু আনসার, প্লিজ। আমি এতক্ষণ আপনারা এদিকে থ্যাংক ইউ সো মাচ রসি ভাই। ডিয়ার পার্টিসিপেন্টস, কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা চ্যাট বক্সে করতে পারেন অথবা আনমিউট করে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। কোর্সের ডিউরেশনটা কতদিন? 5 উইকস। 5 উইকস, যেহেতু সপ্তাহে 3টা করে ক্লাস হবে, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, 9:30 থেকে 11টা পর্যন্ত। সো রাতের বেলা যেন মানে জব সার্ভিস হোল্ডার যারা, তারাও যেন করতে পারেন, কারণ আমরা নিজেরাও, তো ওই জন্য 9:30 থেকে ক্লাস। এবং আপনারা যদি 16টা ক্লাস দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এটা 5 সপ্তাহ প্লাস সামথিং, যেহেতু 16টা সেশন, প্রতি সপ্তাহে 3টা করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি সেক্ষেত্রে কি ও, উইকলি 4টা করে করতে পারি? কোনো সুযোগ আছে? উইকলি 4টা ক্লাসের কথা বলছেন? না, জি। মানে সবার জন্যই তো সেম হবে, যারা এনরোল করবেন সবার জন্য সেম হবে, 3টা করে, এবং ক্লাসের রেকর্ডিং গুলা ক্লাস শেষে দিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে, পোর্টালে।
এটা আর কি, এবং সবগুলোই লাইভ ক্লাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ পাসি ভাই। ফার্দার কোশ্চেন নেওয়ার আগে আমি একটু আমাদের ইন্টারেক্টিভ কোর্সের জুনায়েদ হাবিব ভাইকে রিকোয়েস্ট করবো একটা ব্রিফিং দিয়ে দিতে আমাদের কোর্সটি সম্পর্কে। ভাই যদি থেকে থাকেন কাইন্ডলি আনমিউট করে ব্রিফিংটা দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, আমি ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে জুনাইদ বলছিলাম। সামিম ভাই শুনতে পাচ্ছেন কি? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, ফাইন। তো অলরেডি ওভারঅল কোর্স সম্পর্কে স্যাররা বলেছেন আর কি। বাট দেখা যাচ্ছে যে আমাদের কোর্সগুলো সম্পর্কে যারা লার্নার্স আছেন, আপনাদের বেসিক কিছু কোশ্চেন থাকে আর কি। তো ওই বিষয়গুলো আমি সলভ করে দেবো। আফটার দ্যাট আমরা কোশ্চেন এবং অ্যান্সার সেশনটাতে যাবো আর কি। তো আমাদের ইন্টারেক্টিভ কেয়ার্সের যে পাওয়ার BI কোর্সটা আমরা অফার করছিলাম, আমাদের আপকামিং লাইভ ব্যাচটা যেটা শুরু হতে যাচ্ছে আগামী 15ই ফেব্রুয়ারি থেকে। তো আমাদের এই কোর্সটা হচ্ছে মূলত আমাদের 5 উইকস এর একটা স্টাডি প্ল্যান, যেখানে আপনি উইকলি 3 দিন করে ক্লাস পাবেন। আমাদের ক্লাস টাইমটা হচ্ছে রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, এই 3 দিন আমাদের ক্লাস থাকবে রাত 9:30 থেকে 11টা পর্যন্ত। আর এই ক্লাসের পাশাপাশি আপনারা জানেন যে আমাদের ইন থেকে একটা সাপোর্ট প্রোভাইড করা হয়। তো এই সাপোর্টের জন্য আপনাদের জন্য একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা হবে। যে গ্রুপটা নট অনলি যে আপনি এই কোর্সটা করবেন বা এতদিন থাকবেন এটার জন্য না, আপনি কোর্স পরবর্তী সময় কিন্তু এখান থেকে আপনাদের একটা প্রপার একটা সাপোর্ট আপনাদেরকে প্রোভাইড করা হবে। ঠিক আছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি একটা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আহ, আপনারা একটু খেয়াল করবেন, আমি জুমের চ্যাট বক্সে একটা মেসেজ টেমপ্লেট আপনাদেরকে শেয়ার করেছি, সবাই একটু খেয়াল করবেন। সো এখানে আমাদের যে কোর্সের ওভারঅল বিষয়টা সম্পর্কে মোটামুটি শর্টলি এখানে বলা আছে। ইভেন আরেকটা বিষয় মেনশন করা আছে, সেটা হচ্ছে 100+ কোম্পানির যে জব প্লেসমেন্ট সুযোগ। সো আপনারা অনেকে জানেন হয়তো যে আমরা আমাদের সাথে 100+ কোম্পানির সাথে আমাদের অ্যাফিলিয়েশন আছে, যাদের ডিরেক্ট হায়ারিং প্রসেসে আমরা কাজ করছি আর কি। ঠিক আছে। সো ইভেন আমাদের ইন থেকে বিগত 2 মাস হলো আমাদের একটা ক্লাস আমরা স্টার্ট করেছি, যেটা আমাদের HR ডিপার্টমেন্ট থেকে নেওয়া হয়। সেটা হচ্ছে জব প্লেসমেন্ট ক্লাস। যে ক্লাসগুলো আমাদের এভরিডে বিকেল 4টা এবং রাত 8টার দিকে আমাদের ক্লাস থাকে। তো এই ক্লাসগুলোতে আপনাদের জব গাইডলাইন সংক্রান্ত যে কোনো গাইডলাইন আপনাদেরকে প্রোভাইড করা হবে আর কি। সো দেখা যাচ্ছে আফটার দ্য কোর্স আপনাদের জন্য কিন্তু একটা জব প্লেসমেন্ট সাপোর্টও আমাদের ইন থেকে থাকছে। অ্যান্ড আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অনেকে যেটা বলে থাকেন আর কি, যে আপনাদের কোর্সগুলোতে রেজিস্ট্রেশন করব কিভাবে বা ইনরোল করব কিভাবে। তো আপনি একটু ম্যাথের টেমপ্লেটটা দেখবেন, ওইখানে আমি একটা লিংক শেয়ার করেছি আমাদের যে কোর্সের যে লিঙ্কটা। তো ওই লিঙ্কে আপনারা যাবেন, যাওয়ার পরে আরেকটা বিষয় আপনাদেরকে মেনশন করতে চাই, শুধুমাত্র আগামী কালকের জন্য, শুধুমাত্র আগামীকাল রাত 12টা পর্যন্ত আমাদের এই কোর্সটাতে 20% একটা স্পেশাল স্কলারশিপ থাকবে। তো আমি একটা প্রোমো কোডও শেয়ার করেছি, প্রোমো কোডটা হচ্ছে PowerBI20। সো আজকের থেকে আফটার দ্য ওয়ারেন্টেশন থেকে শুরু করে আগামীকাল রাত 12টা পর্যন্ত এই সময়ের ভিতরে যারা রেজিস্ট্রেশন করবেন এবং এই প্রোমো কোডটা যারা ইউজ করবেন, তো আমাদের এই 3,000 টাকার কোর্সটা আপনারা কিন্তু অনলি 2400 টাকায় রেজিস্ট্রেশন করতে পারবেন। ঠিক আছে। সো এই সময়টা অনলি 24 আওয়ার্স এর জন্য, এবং আমি একটা সাপোর্টের নাম্বারও শেয়ার করেছি আপনাদের সাথে। তো রেজিস্ট্রেশন রিলেটেড যে কোনো সাপোর্টের জন্য আপনি এই নাম্বারে নক করতে পারবেন। সো এই লিঙ্কে যাওয়ার পরে আপনি দেখবেন একটা প্রোমো কোড অপশন আছে, প্রোমো কোড অপশনটাতে আপনি প্রোমো কোডটা অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড আফটার দ্যাট আপনি ওইখান থেকে পেমেন্ট কমপ্লিট করার সাথে সাথে আপনার আমাদের ইন থেকে আপনাকে একটা কনফার্মেশন মেইল পাঠানো হবে আর কি। দুটো মেইল যাবে আপনার কাছে, ফার্স্ট অফ অল একটা কনফার্মেশন মেইল যাবে, অ্যান্ড সেকেন্ডলি আর একটা মেইল যাবে, যে মেইলটাতে আমাদের গুগল ক্লাসরুমের লিংক এবং আমাদের যে ফেসবুক সাপোর্ট গ্রুপের লিংকটা আছে, এই লিংকটা আপনাদের সাথে শেয়ার করা হবে। সো আপনি ওই লিংকের থ্রুতে আমাদের সাথে গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবেন। তো এটা ছিল মোটামুটি আমাদের থেকে আমাদের কোর্সটা সম্পর্কে। তো এখন যদি আমাদের ওভারঅল কোর্স সম্পর্কে আপনাদের কোনো কুইরি থেকে থাকে, স্যার আছেন অথবা IC সাপোর্টে আমি আছি, যে কোনো কোশ্চেনের জন্য আপনারা আস্ক করতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ জুনায়েদ ভাই। জি, পার্টিসিপেন্টস আপনাদের প্রশ্ন থাকলে আনমিউট করে প্রশ্ন করবেন আসসালামু কাইন্ডলি। ভাই, আমার একটা কোশ্চেন ছিল। ফরহাদ ভাই জি কাইন্ডলি জি। আগে বলবেন, তারপর বাকি যে আছেন তো বলুন। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল যে আমাদের যদি ক্লাসের মধ্যে কোনো কিছু যদি আমরা না বুঝি, এর জন্য কোনো সাপোর্ট ক্লাস বা সাপোর্ট সেকশন থাকবে, যে যারা
ভিডিওতে বা কোনো ইয়েতে যদি আমরা ধরো 1.5 ঘন্টা ক্লাসে কোনো কিছু না বুঝলাম, তো এই ধরনের কোনো হেল্প কি সাপোর্ট দেওয়া হবে? আর একটা কোশ্চেন ভাইয়া হলো, আমি এই ওস্তাদের প্ল্যাটফর্ম থেকে ডাটা সায়েন্সের ওই কোর্সটা করতেছি, ওখানে আর কি আপনার হলো যে ডাটা ভিজুয়ালাইজেশন জন্য সি বার্ন আর হলো পাইথন এই রিলেটেড গুলা শেখানো হয়েছে আর কি। আমি আসলে চাচ্ছিলাম যে ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য পাওয়ার বিআইটা শিখতে, এই জন্য আর কি এই কোর্সটার জন্য আর কি ইন্টারেস্ট দেখাচ্ছিলাম আর কি। এটা কি করাটা ঠিক হবে কিনা, নাকি আমার জন্যই হবে? আমি অলরেডি আর কি ওই ডাটা সায়েন্সের কোর্সটা করেছি, জাস্ট পাওয়ার বিআই দিয়ে কিভাবে জিনিসটা ইন্টারেক্টিভ করা যায় এই জিনিসটা আমি জানতে চাচ্ছিলাম। আর ধন্যবাদ। এই আপনি আপনি ফরহাদ যদি ডেটা সায়েন্সের কোর্সটা করে থাকেন, কততম ব্যাচে ছিলেন বা আছেন? জি আমি 40, 39, 40 নাম্বার ব্যাচে। ও, 40 40 হলে অবশ্য আমার কাছে করছেন না। আমি 39 পর্যন্ত ওখানে করাচ্ছি। আপনাদের ইনস্ট্রাক্টর এখন কে আছেন? ইনস্ট্রাক্টর ওই দুইটা ভাই, একটা ভাই আছে আর ওইবার নামটা ঠিক মনে আচ্ছা, আসছে না। তো যাই হোক, এটা আমি যতটুকু জানি ওই আমি যে সিলেবাসে করাচ্ছি সেখানে যদি আপনি সেই সিলেবাসই হয়তো আছে, সেখানে মূলত পাওয়ার বিআই এই ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য সিবর্ন, ম্যাটপ্লটলিব এবং জি হচ্ছে জি, আপনার সিবান পান্ডাস। ম্যাথমেটিক্স শেখানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পান্ডাস এগুলি শেখানো হচ্ছে। আসলে কি দুটোর প্রেক্ষাপট ভিন্ন। হ্যাঁ, যদি আপনি পাইথন দিয়ে ওগুলি, আমি যে খুব কম গুরুত্বপূর্ণ বা ওগুলি দরকার নাই সেটা বলতে চাচ্ছি না। ওগুলির প্রেক্ষাপট হচ্ছে যে আপনি যখন রিসার্চ ওরিয়েন্টেড কাজ কাজ করবেন, আপনি যখন ডেটাকে মডেল তৈরি করবেন, সেই সময় কিছু ভিজুয়ালাইজেশনের প্রয়োজন হয়। তখন আপনি সেগুলি কিন্তু তখন আপনি পাওয়ার বিআই পাবেন কোথায়? কাজ করতে করতে আপনি ডেটার চেহারা দেখবেন। কাজ করতে করতে আপনি দেখবেন যে হঠাৎ করে যে ডেটাগুলি কিভাবে প্লটিং করছে, এগুলি কি লিনিয়ারলি প্লটেড নাকি পলিনোমিয়াল প্লটেড, এটা আপনি দেখবেন। তখন সেই জন্য মূলত ওগুলো আপনাদেরকে শেখানো হয়। কিন্তু এই পাওয়ার বিআই এর প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। এটা হচ্ছে যে আপনার বিজনেস, একদম হাতে কলমে আপনি একটা কর্পোরেট বিজনেসকে একটা ড্যাশবোর্ড তৈরি করে ডে টু ডে তার রিপোর্ট তৈরি করে আপনি কাজটা দেখাচ্ছেন। সো এইটা এখন ডিপেন্ড করতেছে আপনি এই কাজগুলি এনজয় করবেন কিনা বা এইদিকে আপনি আসতে চান কিনা। পাওয়ার বিআই যদি আপনি শিখেন, তাহলে রসি ভাই ডিটেল আপনার একটা প্রজেক্ট নিয়ে হ্যাঁ, আলাপ করেছে, আপনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই। এই ধরনের ড্যাশবোর্ড প্রজেক্ট আপনি করতে পারবেন এবং আপনি আপনার বসকে দেখাতে পারবেন, শো করতে পারবেন। সো আপনার উপর আম- নির্ভর করছে আপনি আমি শিখবেন কি। ভাইয়া, আপনি অনুমতি দিলে আমি কিছু অ্যাড করতে চাই Sure. আজকে। ওকে, আপনার এই কোয়েশ্চেনটা হলো সাপোর্ট সেশন দ্যাট ক্যান বি অ্যারেঞ্জড। আই থিঙ্ক এটা ইন্টারেক্টিভ ক্লাস থেকে একটা বা দুইটা সাপোর্ট সেশনের জন্য আমাদেরই কোনো স্টুডেন্ট থেকে, আমার পার্স স্টুডেন্ট থেকে যারা ভালো করতেছে, ইন্ডাস্ট্রিতে আছে, তাদের মাঝ থেকে কাউকে সাপোর্ট সেশনের জন্য রাখা হবে আই গেস, কারণ ওদের সব কোর্সেই থাকে সাপোর্ট সেশন। আর দ্বিতীয় কোশ্চেন যেটা আপনার, আমি সকালে আসাদু ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে আমার ক্যারিয়ারে আমি আগে বিএ ডেটা সলিউশনস নামে একটা কোম্পানিতে ছিলাম, তো আমরা এনআরএস হেলথ কেয়ার নামে ইংল্যান্ডের একটা কোম্পানির একটা কাজ পেয়েছিলাম। ওরা হেলথ কেয়ারের এজেন্সি। ওরা হলো বিভিন্ন মানে সরকার থেকে কন্ট্রাক্ট নিয়ে বিভিন্ন ওল্ড পার্সন, যেসব এল্ডারলি পার্সন আছে যেসব হোমে, সেখানে আইওটি ডিভাইস সেট আপ করে, তো এখান থেকে রিয়েল টাইম ডেটা আসে। তো আমাদের এটা প্রজেক্টটা এত বিগ ছিল, আমাদের যে লিড ডেটা সায়েন্টিস্ট সেও ওখানে চেঞ্জ করেছে। আমি ওখানে সিনিয়র ডেটা অ্যানালিস্ট হিসেবে ছিলাম, তো সে এখন চেঞ্জ করে পাঠা হয়ে আছে লেভেল 4 মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। তো ডেটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের যে মাঝে মাঝে জানতে হয়, এটা আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। সে জাস্ট 1 বছর, আমি কয়েক মাস কাজ করার পরে কোম্পানি ওটা সুইচ করি, তো সে 1 বছর শুধু ওই প্রজেক্টেই কাজ করেছে। এটা হলো স্টেক হোল্ডারের রিকোয়ারমেন্ট। এবং ইন্ডিয়া থেকে আমাদের একজন ছিল ব্রিজ, সেও এখানে 1 বছর কাজ করেছে সর্ট এই প্রজেক্টটাতে। এত ক্রুশিয়াল আমাদের জন্য প্রজেক্টটা ছিল। তো ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্টদের জন্য কাজ করতে হয় না এমন না, অসংখ্য প্রজেক্টে কাজ করেছি এর আগে। ইভেন আপনি হয়তো পাইথনে করতেছেন, কিন্তু পাইথনেও ওয়েব অ্যাপ্লিকেশন বানানো যায়, ড্যাশবোর্ড। সেটা একটু টাফ, পাওয়ার বি এর মতো এত পাওয়ারফুল হবে না। কিন্তু আমি যেমন আর শাইনিতে অনেক বছর কাজ করেছি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির জন্য, ব্যাংকিং, বাংলাদেশের অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর জন্য সিস্টেম বানিয়ে দিয়েছি। তো এই কাজগুলা 10 ভাগের 1 ভাগ এফোর্ট দিয়ে পাওয়ার বিআই এ আরো সুন্দর করে এফেক্টিভ ওয়েতে বানানো যায়। সো এখন আসলে ডেটা সায়েন্টিস্ট রোলে আপনি যদি একটা ভিজুয়ালাইজেশন, ট্যাবলো হোক, পাওয়ার বিআই হোক, এটা এক্সপেক্ট করে বিভিন্ন জবে। আপনি যদি শিখেন, ডেফিনেটলি আপনি এটা অ্যাডভান্টেজ পাবেন। সো নেক্সট কোয়েশ্চেন। জি, থ্যাংক ইউ আমি ভাইয়া। বলতে চাচ্ছিলাম। জি প্লিজ। থ্যাংক ইউ। আমি মূলত একটি এনজিওতে কাজ করি,
মাঠ পর্যায়ে আমাদেরকে প্রচুর বেনিফিশিয়ারি ডেটা নিয়ে কাজ করতে হয়। আর ডেটা কালেকশনের জন্য আমরা মোস্ট প্রবাবলি সবচেয়ে বেশি ব্যবহার করি কোবো বা ওডিকে। তা আমার প্রশ্ন হচ্ছে কি, আমার যদি কোবো টুলে বা ওডিকেতে যদি আমার সেই মানে যে ডেটাগুলো থাকে, সেই ডেটাগুলো আমি সামহাও পাওয়ার বিআই দিয়ে আমি ড্যাশবোর্ডিং করতে পারবো কিনা। আবার কিছু ডাটা থাকে, অনেক সময় দেখা গেল যে আমাদের কিছু ডাটা আমরা গুগল ফর্মসে আনি, কিছু 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 ডাটা আমাদের ওয়েবসাইটের থ্রু দিয়ে, ওয়েব ফর্মের থ্রু দিয়ে আনি, বা আমাদের যারা ওয়েব ডেভেলপার আছে তারা একটা ফর্ম ছেড়ে দিল। এই এই ধরনের আরেকটা ওকে। বিষয় হচ্ছে গিয়ে যে যখন আমরা কোবো টুল ব্যবহার করি তখন আমরা মাঠ থেকে অনেক ধরনের মানে ফিড নিয়ে আসি, সাচ অ্যাজ ওর একটা অডিও ক্লিপ আনতে পারি, ওর একটা ভিডিও ক্লিপ আনতে পারি, ওর কিছু একটা ইমেজ আনতে পারি। রিসেন্টলি আমরা কাজ করছি রিসাইকেল জারের সাথে। আমরা জিরো কার্বন নিয়ে কাজ করতে যাচ্ছি, মানে মাঠ পর্যায়ে যারা যারা খামারি যারা আছে তাদের। তো সেখানে ওদের জিও লোকেশনটা লাগে, ওদের ওই যেখানে ওরা মানে জিরো কার্বনের আমরা মিশনটা আমরা চালাবো, ওই ওই কালেকটিভ এরিয়ার বিভিন্ন ধরনের আপনার ইমেজ ফুটেজ লাগে, অডিও ফুটেজ লাগে, ভিডিও ফুটেজ লাগে। এই সব কিছু কি আমি আমি পাওয়ার বি এর সাথে সামহাও ইনকর্পোরেট করতে পারবো কিনা? ওকে। আমি কারেন্টলিও একটা ল্যান্ড লেক্স ভেঞ্চার্স 37 ওদের কথা, আপনি যেহেতু ডেভেলপমেন্ট সেক্টরে আছেন আপনার হয়তো বা জানেন ওদের জি, সম্বন্ধে। জানি জানি। ওরা যে মূলত হচ্ছে গিয়ে যারা মানে যে সমস্ত এলাকা আপনার মানে মানে ইয়ে কেন্দ্রিক, লেক বা জলাশয় কেন্দ্রিক, ওই সারফেস নিয়ে ওরা উম, কাজ করে। না, এটা ছাড়াও হ্যাঁ, এবং ওরা হলো ওদের এখন ওদের যেটা মূল কাজ মূল করে ম্যান্ডেট বিটিএফ হচ্ছে ওদের। কি, ওরা ওরা ওই সারফেস ওয়াটারটা নিয়ে কাজ করে, ওই ওদের ওয়াটার বডি, বিটিএফ, ওই ওই আচ্ছা আচ্ছা, ওই কমিউনিটি নিয়ে কাজ করে ওরা। ওদের বিটিএফ এর একটা প্রজেক্ট আছে যেটা হলো মেইনলি ওরা মাঝে ইমপ্লিমেন্টেশন পার্টনার হিসেবে কাজ করতেছে, বা ওদের প্রায় গভর্নমেন্টের 60টা অর্গানাইজেশনের সাথে ওরা কাজ করতে হয়। বিভিন্ন মানে ফান্ডেড যে প্রজেক্ট গুলো আসে, তো ওরা ওইটা এনশিওর করতেছে মাস থেকে ওটা কি প্রপারলি ইউটিলাইজ হচ্ছে কিনা, বা এই ট্র্যাকিং এর কাজ। তো ওদের জন্য আমি একটা ট্র্যাকার বানিয়ে দিয়েছিলাম গত বছর, যে পাওয়ার বিআই দিয়ে, যে ওরা যেন ওখান থেকে ট্র্যাক করে দেখতে পারে কোনটা স্ট্যাটাস কি স্টেজে। ওনারা ডেটা গুগল শিটে আপডেট করে, আপডেট করলে এখানে প্রতিদিন দিনে 2 বার আমার শিডিউল রিফ্রেশ করা, এখানে ড্যাশবোর্ডে আপডেট হয়ে যায়। তখন কেউ কোনো একটা কিছু দিয়ে ফিল্টার প্রজেক্ট দিয়ে অথবা ডোনার দিয়ে যদি ফিল্টার করলে দেখতে পারে এটার কি স্ট্যাটাস বর্তমানে, কারা এটার বর্তমানে দায়িত্ব আছে ইমপ্লিমেন্টেশন পার্টনার হিসেবে, বা এই ধরনের ইনফরমেশন। তো এটা একমাত্র না, হতে আমার কিছু জুনিয়র আছে যারা হলো কক্সবাজারে কাজ করতেছে রোহিঙ্গা ইয়েতে প্রজেক্ট গুলাতে। তো সেখানেও যখন তারা কাজ করতেছে তারা কিন্তু ওই যে পাওয়ার বিআই ইউজ করে, যে ওই যে কোঅর্ডিনেট গুলা ইউজ করে, উকিয়ার সুন্দর ইয়েটা চলে আসে ম্যাপে, কোঅর্ডিনেটটা ইউজ করে কোন জায়গায় তাদের হলো ভ্যাকসিনেশন প্রোগ্রাম গুলা কোন স্টেজে আছে, আহ উম, তো এই ধরনের বিভিন্ন ইনফরমেশন গুলো উঠে আসে। তো আপনি যেইগুলা চিন্তা করতেছেন এবং কোবো টুল বক্সের কথা বললেন, তো কোবো টুল বক্সের ডাটা আমি যতটুকু জানি, আমি কোবো টুল বক্সে কাজ করি না, আমি গুগল ফর্মের মাধ্যমে ডাটা নিয়ে আসছি, মাইক্রোসফট ফর্মের মাধ্যমে। এই ডাটা নিয়ে খুব ইজিলি পাওয়ার বিআই রিপোর্ট অটোমেশন করা যায়। যেমন আপনার এটা কন্টিনিউয়াস একটা প্রসেস, যেটা আসতেছে মনে করেন আপনি প্রথমেই যখন এটা দিয়ে পাওয়ার বিআই দিয়ে রিপোর্টটা বিল্ড করবেন, আপনার নতুন ডেটা আসতেছে সেটা অটো আপডেট হয়ে যাবে আপনার শিডিউল রিফ্রেশ যখন অন করে দিবেন। তো সেটা কোবো টুল বক্সের ডেটা যেটা, সেটাও এপিআই আছে আমি যতটুকু জানি, এপিআই এর মাধ্যমে ইজিলি পাওয়ার বিআই কানেক্ট করা যাবে। কানেক্ট করে সেই ডাটা দিয়ে পাওয়ার বিআই করতে পারা যাওয়ার কথা, কিন্তু আমি এখনো করি নাই। তো ডেফিনেটলি ওই ডাটা তো কোথাও না কোথাও স্টোর হয়, স্টোর হলে সেটা কানেক্ট করার মতো অপশন থাকার কথা, সেটা এপিআই দিয়ে হওয়ার কথা আমি যতটুকু জানি। মানে এই এপিআই ইন্টিগ্রেশন গুলোকে আমাদেরকে কোর্স থেকে শেখানো হবে কিনা? না, এপিআই ইন্টিগ্রেশন এটা তো আইটির মানুষ করে। কিন্তু যদি এপিআইটা থাকে, আপনি যদি আমাকে এপিআই দেন, এপিআইটা তো জাস্ট তার আইটি থেকে একটা দিয়ে দিবে, সেটা কিভাবে কানেক্ট করতে হয় ডেফিনেটলি এটা দেখানো হবে। এবং ওই যে বললাম গুগল ফর্ম বা গুগল শিট থেকে যেভাবে কিভাবে কানেক্ট করতে হয়, ডেটাবেস থেকে কিভাবে কানেক্ট করতে হয়, সেটা অবশ্যই দেখানো হবে আপনাদের। না, কথার কথা হচ্ছে কি, আমার কিছু ডেটা আছে কোবো টুল বক্সে, কিছু ডেটা ডেটা হুম আছে আমার গুগল শিটে আছে, কিছু হুম কিছু ডেটা আমার লোকালি হুম আছে, কিছু ডাটা আমি আমার আমার ওয়েব পোর্টালে হুম আছে। হুম সবগুলোকে আমি একই সাথে। না, এটা তো আপনি করতে চাচ্ছেন, কিন্তু আপনার আরো যারা পার্টিসিপেন্ট থাকবে ওনারা তো এইভাবে করতে চাচ্ছেন না হয়তোবা। সো এটা তো হলো আপনার কাস্টম রিকোয়ারমেন্ট। সো অধিকাংশ গুলাই কাভার হয়ে যাবে, কিন্তু প্রত্যেকটা কি কভার করা পসিবল? 110টা কানেক্টর আছে পাওয়ার বিআই এর, মানে 110টা সোর্স থেকে বর্তমানে পাওয়ার বিআই এর সাথে ডাটা কানেক্ট করা যায়। আমি যতটুকু যদি ভুল না হয় নাম্বারটা 100+ হবে ফর শিওর। সো 100+ কানেক্টরের সাথে কি দেখানো, আপনি যখন একটা দুইটা দিয়ে দেখবেন, বাকিটা আপনি সার্চ করে এটা করাটা খুব কঠিন কিছু না। না, কারণ আপনি আমরা যখন আর কি জান। মোস্ট প্রবাবলি সবচেয়ে বেশি ব্যবহার করি হচ্ছে গিয়ে প্রথমে প্রথমে হচ্ছে কোবো।
কোবোতে কোবর কোবর পরে আমরা ব্যবহার করি হচ্ছে, ইদানিং ব্যবহার করছি হচ্ছে গুগল শিট। দেন আমরা আমাদের আমাদের এই কাস্টমাইজড ওয়েব পোর্টাল দিয়ে কিছু ডাটা আনছি। জি জি, আমি এটাই বুঝতে মূলত পেরেছি, আমাদের, কিন্তু সব বিশেষ করে আমার এখন আপনি আমার তো আমার কবর অ্যাক্সেস ফিল্ডের এই দিবেন এই না। তিনটা হচ্ছে কি মেজর সোর্স। আপনার ডেটার অ্যাক্সেস কি আমাকে দিবেন? আপনি যদি আমাকে দেন, যদি আপনি কোর্সে এরকম বা আলাদা আপনারা ট্রেনিং আয়োজন করতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনাদের আমরা এটা দেখিয়ে দিতে পারবো। এভরিথিং ইজ পসিবল। সাব্বির ঠিক আছে। সাব্বির ভাই, আসসালামু যদি আলাইকুম। এটা আলাদা যদি ট্রেনিং প্রোগ্রাম বা আপনার এই ধরনের ইয়ার ক্ষেত্রে যেটা হয়, আপনারা যদি এগুলো শিখতে চান, কর্পোরেট ট্রেনিং এর আয়োজন করা হয়, দেন সেখানে আপনাদের ডেটা শুধু ইভেন আপনারা অ্যাক্সেস দিবেন, এবং এগুলা দিয়ে কিভাবে করতে হয় না করতে হয় পুরোটা প্রসেস দিয়ে দেওয়া পসিবল। এখানে তো লাইভ ক্লাসে নিশ্চয়ই আপনার ডেটার অ্যাক্সেসও দিবেন না আপনি, রাইট? না, ডেফিনেটলি দিব না। জি জি, সেটাই। এগুলো হচ্ছে ক্লাসিফাইড ইনফরমেশন, এবং এগুলো শেয়ার জি করার ব্যাপারে আমাদের অনেক জি প্রোটোকল ফলো করতে জি হয়। জি জি ডেফিনেটলি, সেটাই বললাম, এই ধরনের জন্য এগুলা কর্পোরেট আলাদা ট্রেনিং এর ইয়ে করতে হয়। আর এমনিতে জেনারেল প্রসেসটা অবশ্যই দেখানো হবে। তো জেনারেল প্রসেসটা দেখলে লার্নিং তো এটাই, একটা জিনিস দেখে আরেকটা জায়গায় এটা ইমপ্লিমেন্ট করতে পারা। আচ্ছা, আরেকটা আমার লাস্ট প্রশ্ন, এরপর আর আমি কোনো প্রশ্ন করব না। আমি জানতে পারলাম আপনাদের থ্রু দিয়ে এই 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 কোর্সটা চলে 5 সপ্তাহ। তো 5 সপ্তাহে আমি যতদূর বুঝি আপনারা যত স্মুথলি বললেন, মানে ঠাস 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 সব বলে দিলেন। কিন্তু আমি অ্যাজ এ মানে জিরো লেভেল থেকে একজন প্রো লেভেলে পৌঁছাতে আমার কতটা সময় লাগতে পারে টেন্টেটিভলি, অন অ্যান অ্যাভারেজ? আপনি যদি 5 সপ্তাহ ডেডিকেটেড টাইম দেন, এখানে যে বিষয়গুলো আছে এগুলো ইন্টারমিডিয়েট থেকে অ্যাডভান্স পর্যন্ত জানার জন্য এনাফ। কিন্তু এটা লার্নিং এর তো শেষ নেই। যেমন আমি 2 বছর যাবত কাজ করি পাওয়ার বিআই এ, আমি বিভিন্ন জায়গায় কনসালটেন্সি করি, এবং আমার ফুল টাইম জবের রেসপন্সিবিলিটি এটা। কিন্তু আমি এখনো স্টিল লার্ন করি। কিন্তু ভাই প্রথম যে 8টা ক্লাস বললেন, আপনার বেসিক কভার করার জন্য এই 8টা ক্লাস মাস্ট। এই 8টা ক্লাস দিয়ে এটা লাগবে, এবং অন টপ অফ দ্যাট আমরা একটা প্রজেক্টের মাধ্যমে আরো অ্যাডভান্স কাজগুলো দেখবো। এই 5 সপ্তাহ যদি আপনি ডেডিকেটেডলি দেন, অ্যাটলিস্ট আপনার অর্গানাইজেশনে যে কাজ হয়, আমি জানি ডেভেলপমেন্ট সেক্টরে খুব ইন্টেন্স কাজ হয় না এসব ডেটা নিয়ে। মানে এই ইন্ডাস্ট্রিতে কি হয়, ডেটা অনেক কমপ্লিকেটেড হয়, অনেক সোর্স থাকে, অনেক অনেক সোর্স বলতে কি মিলিয়ন্স বিলিয়ন্স অফ রেকর্ড নিয়েও মাঝে মাঝে কাজ করতে হয়। তো ডেভেলপমেন্ট সেক্টরে কাজের জন্য যতটুকু দরকার হয়, এটা আমাদের কোর্স করতে হবে না, আপনি একটু রিসার্চ করে সেখান থেকেও আপনি 5 সপ্তাহ বা 8 সপ্তাহের ভিতরে আপনি শিখে নিতে পারবেন, খুব কঠিন কিছু না। এটা এখানে পাওয়ার আমি বিআই হোক, ট্যাবলো হোক। আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে যে কোনো কোর্স বলেন বা যেটাই বলেন, সেটা এরকম লিমিটেড টাইমের মধ্যেই কিন্তু শেখানো হয়। তারপরে আপনি কতটুকু শিখবেন, আপনি কতটুকু পারবেন, সেটা ডিপেন্ড করছে কিন্তু এই 5 সপ্তাহের উপরে। আমরা শিখাই দিব, কিন্তু আপনাকে কিন্তু এই 5 সপ্তাহে নিয়ে পড়ে থাকলে হবে না। আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। এইটাকে আপনাকে একটা ভিত্তি হিসাবে ধরে আপনাকে কিন্তু আগায় থাকতে পারে। আপনি যদি মনে করেন যে না, 5-6 সপ্তাহ করেছি, জীবনে আমি আর এই আগাবো না, আপনি 6 মাস 1 বছর গ্যাপ দিয়ে আবার এসে পাওয়ার বিআই করতে গেলেন, দেখবেন সব ভুলে যাচ্ছে। তো এই জন্য আমরা যেগুলো, আপনি ধরেন ইংলিশ লার্নিং কোর্স বলেন বা যেটা, এখন একটা সব থেকে বড় সুবিধা যেটা আপনাদের, সেটা হচ্ছে যে আগের দিনে তো এই রেকর্ডিং থাকতো না। এখন তো 5 সপ্তাহের কোর্স আপনি কিন্তু 1 বছর ধরে কিন্তু রিপিটেডলি চালায় চালায় দেখতে পারেন। সো আপনি আপনি কিন্তু এইগুলি শুধুমাত্র 5 সপ্তাহে সীমাবদ্ধ না। 5 সপ্তাহের পরেও আপনি কিন্তু এই কোর্সগুলি আবার রিপিট করতে পারছেন এই রেকর্ড দেখার মাধ্যমে। আশা করি বুঝাইতে পেরেছি। আচ্ছা, আমাদের জন্য কি কোনো মেন্টর অ্যাসাইন থাকবে কিনা, যে টাইম টু টাইম আমি যদি কখনো ঠকে যাই আমি? প্রথম কথা হচ্ছে যে আমরা তো ধরেন 3টা করে সপ্তাহে ক্লাস নিচ্ছি, তার মানে খুব ঘন ঘন 1 সপ্তাহে 3 বার আপনাদের সাথে ইয়ে হচ্ছে। এর বাইরে যে 2 দিন 3 দিন থাকবে সব সপ্তাহে, সেই দিনগুলিতে একজন রাখা হবে, ওই যে যেটা সাব্বির ভাই বললেন, যিনি আপনাদের ঠেকে গেলে, মাঝখানে কোথাও ঠেকে গেলে তার কাছ থেকে সাপোর্ট পাবেন। আপনাকে সাপোর্ট সেশনের যে একটা টাইম দেওয়া হবে, তখন এসে আস করতে হবে। আপনি তো মনে করেন যে আপনার জন্য তো, আপনার না মানে কেউ জন্য, আমাদের জন্য তো আসলে কেউ সবসময় অ্যাভেলেবল থাকে না। একটা অর্গানাইজড ওয়েতে করতে গেলে একটা সেশন থাকে, এটা আমাদের কারেন্ট বেজ গুলাতে হয়। ওই সেশন গুলো 1টা বা 2টা টাইম দেওয়া থাকে, ওই টাইম গুলাতে এসে আপনার প্রবলেম গুলো ডেফিনেটলি বলবেন, এবং সেখানে সলভ দেওয়ার চেষ্টা করা হবে। সেটাতে না পারলে লাইভ ক্লাসে যে মেইন ইনস্ট্রাক্টর আমরা যারা আছি, আমরা সেটা দেখাই দেওয়ার চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ, আসসালামু আমার আলাইকুম। কাঙ্ক্ষিত উত্তর আমি পেয়ে গেছি। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি থ্যাংক ইউ। এবার আব্দুল সোবান ভাইকে রিকোয়েস্ট করবো আপনার প্রশ্নটি করার জন্য। জি, থ্যাংক ইউ সো মাচ। আমি আব্দুল সোবহান, আমি দিনাজপুর থেকে বলছি। আমারও এই কোশ্চেনটাই ছিল যে আমরা তো সপ্তাহে 3 দিন আমরা আপনাদের সাথে কানেক্ট থাকবো, বাট এর পরে যখন আমরা নিজে করতে যাব তখন অনেক ধরনের প্রবলেম হবে। এই প্রবলেমটা করতে যাই যে মেইন ক্লাসের আগে কোনো সাপোর্টের কোনো ফিক্স শিডিউল থাকবে কিনা? জি জি,
ফিক্স শিডিউল, একটা নির্দিষ্ট টাইম থাকে। যেমন আমাদের কারেন্ট বেস গুলোর যদি বলি, যে ডেটা অ্যানালিটিক্স এর এগুলোতে থাকে যেমন সপ্তাহে 3 দিন বা 4 দিন রাতে 9টায় একটা থাকে, আবার রাতে 11টায় একটা থাকে, এরকম ফিক্সড করে দেওয়া হয়। এবং ওটা লিঙ্ক দিয়ে দেয় সাপোর্ট ইনস্ট্রাক্টর। একটা তো গ্রুপ তো থাকবে ডেফিনেটলি, ফেসবুক হুম গ্রুপ হুম। অথবা ডিসকর্ড গ্রুপ। সেখানেও মানে আপনাদের কোশ্চেন গুলো রাখতে পারবেন, নিজেরাও কমিউনিটি হিসেবে একে অন্যকে সলিউশন দেয়। আমাদের কাছে যেটা মনে হবে যে ইনস্ট্যান্টলি দেওয়া যায়, চোখে পড়তেছে, আমরাও এটা, এটা হলো লিকে সলিউশন দেওয়া। আর যখন আপনি কোনো কিছু শো করতে চাইবেন, দেখাতে চাইবেন, এবং আপনাকে ওটা স্ক্রিন শেয়ার করে কেউ দেখাবে, সেটা সাপোর্ট সেশনে। হ্যাঁ সেটাই, ওইটা তো কমিউনিটি সাপোর্ট থাকবে, আমরা নিজেরাই নিজেরাই ওখানে কন্ট্রিবিউট করতে পারবো, এডিশনালি স্পেশাল সাপোর্ট আর কি। আচ্ছা, নেক্সট কোশ্চেন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে আমরা কাজ করলাম পাওয়ার বিআই নিয়ে, প্রজেক্ট করলাম, প্রজেক্ট করার পর আমরা যখন এইটা, যখন আপনারা যে ডেটাটা দেখাবেন, এটা তো একটা কাস্টমাইজ ডেটা সেট নিয়ে এইগুলো করা হয়, কিন্তু আমরা যখন রিয়েল ওয়ার্ল্ডে কাজ করি তখন এই রিয়েল ওয়ার্ল্ডের ডেটাটা ডিফারেন্ট হয় আর কি, মানে আমাদের প্র্যাকটিক্যাল ডেটাটা অনেক ডিফারেন্ট হয়, এইটা করতে যে অনেক জটিলতা হয়ে যায়। এই ডেটাটা যখন আমরা এটাকে এটাকে আপলোড করব বা যখন ক্লাউডে অ্যাক্সেস দিব সবাইকে, সেই বিষয়টা এখানে দেখানো হবে কিনা? উম, আপনারা যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে, না, রাইট কোশ্চেন, একদম টু দা পয়েন্ট। কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন, এগুলা কিন্তু আমি কিন্তু খুব ভালো করে বলেছি। আমার যে প্রজেক্ট আছে সেখানে ইভেন আমি ওপেন করে আমি দেখালাম যে পাওয়ার বিআই ক্লাউডে কিছু রিপোর্ট বা ওটা ওখানে ডেফিনেটলি, এই যে বললাম, বিভিন্ন প্রস এন্ড কনস, বিভিন্ন লাইসেন্সিং অপশন, এবং একটা ফ্রি অ্যাকাউন্ট খুলে আপনাদের জিমেল দিয়ে, সবারটা দিয়ে করা হবে না তো, একজনকে দিয়ে দেখানো হবে যেন অন্যরাও এটা ফলো করতে পারে। সেটা দিয়ে কিভাবে পাওয়ার বিআই এর অ্যাকাউন্টটা খুলে সেটা দিয়ে আপনি স্টেক হোল্ডারদের সাথে একটা শেয়ার করার মতো একটা লিঙ্ক জেনারেট করতে পারেন। তো ওই পার্টটা অবশ্যই দেখানো হবে। আর এই যে কমপ্লেক্সিটি, রিয়েল লাইফের প্রজেক্ট যেটা বললেন, আমি আপনাদের যে প্রজেক্ট গুলো দেখলাম এর থেকে কমপ্লিকেটেড হয় না। এই ডেটাগুলো আমরা ইন্ডাস্ট্রি করে সিম্পল প্রজেক্টে হয়, এক্সেলের জাস্ট সিম্পল ডেটা দিয়ে, সিঙ্গেল ফাইল দিয়ে যখন প্রজেক্ট গুলা, ওটা তখন এগুলো অনেক ইজি। কিন্তু রিয়েল লাইফে গিয়ে সিঙ্গেল ফাইল দিয়ে আসলে পাওয়া যাওয়া প্রজেক্ট খুব কমই হয়। কিন্তু ওই যে মাল্টিপল ডেটা বা রিলেশনশিপ বিল্ড করা, এগুলা কিন্তু বেশ কমপ্লিকেটেড প্রসেস। তো এখানে কমপ্লিকেটেড একটা কিছুই দেখানো হবে। তো আশা করি এরকম জিনিস একটা শেখার পরে, এবং আমরা তো আরো রিসোর্স দিব, সেগুলো কিছু কাজ দেখার পরে আপনার ডেটা নিয়েও আপনি কাজ করতে পারবেন। তবে সেখানেও যে করতে গিয়ে আটকিবেন না, এটা তো কোনো ইয়ে না। আপনি আটকাবেন, চ্যালেঞ্জ ফিল করবেন, চ্যালেঞ্জ থেকে আবার ঘাটাঘাটি করে সলিউশনে আসবেন। এটা তো সব প্রসেসই আমরা যখন শিখেছি, তারপরে তো এখনো চ্যালেঞ্জ ফেস করি আমাদের কাজে প্রতিদিন, আবার এটা থেকে সলিউশন বেরও করে নিয়ে আসি। না হলে তো আমার জব থাকতো না, রাইট? ভাই বিডি জবসে কনসালটেন্সি করেন, ওদের রিপোর্ট অটোমেশনে ইয়ে করেন, ওগুলো তো করতে পারতেন না। ধন্যবাদ So, সোবান ভাই। আমি যদি ভুল না করে থাকি, আপনি ওস্তাদে ছিলেন, আমার সাথে ক্লাস করেছেন, ঠিক তাই না? ইয়েস স্যার, ইউ আর রাইট, 32 ব্যাচ। হ্যাঁ, 32 ব্যাচ। তো যাই হোক, একটা জিনিস খেয়াল করেন যে আমরা মূলত এই পাওয়ার বিআই শেখানোর ক্ষেত্রে আমি নিজেও শিখাইছি বিভিন্ন জায়গায়। সাধারণত প্রথম 8টা ক্লাসেই শেষ করে দেওয়া হয়। তা আমরা ফিল করেছি যে 8টা ক্লাস যদি আমরা, একটা মানুষ ধরেন আপনি মেডিকেল সায়েন্স পড়লেন, তারপরে আবার ইন্টার্নশিপ করা হয়। কেন ইন্টার্নশিপটা করা হয়? ইন্টার্নশিপে যা কিছু সবই কিন্তু পুঁথিগতভাবে শিখাই দেওয়া হয়। হাতে কলমে দেখানো হয় এই জন্যই যে সে যাতে প্র্যাকটিক্যালি কিভাবে জিনিসগুলি ম্যানেজ করতে হয় সেটা পারে। তো আমরা এটা অনুধাবন করলাম যে 8টা ক্লাসে আমি তাকে সবই শিখাই দিলাম, কিন্তু তাকে একটা প্রজেক্ট করে কোন জায়গায় সেটা তো করা হচ্ছে না। সেজন্য আবার পুরো 8টা ক্লাস ধরে আমরা কিন্তু একটা প্রজেক্টেরই বিভিন্ন ফেজ, যেটা সাব্বির রসি ভাই করবেন, এটা দেখানো হবে। কিন্তু এটা তো সত্য যে সমস্ত রোগী যেমন ইন্টার্নশিপের সময় মানে দেখা সম্ভব না। আপনি যতই ইন্টার্নশিপ 1 বছর করেন, আপনি কিন্তু বাংলাদেশের সব রোগীর চেহারা কিন্তু ওই সময়ের মধ্যে দেখতে পারবেন না। তেমনি আপনি এই 8টা ক্লাসের মধ্যে সমস্ত ডেটা আপনাকে কিন্তু দেখানো সম্ভব না। এটা হয় কি, একটা ডেটা দিয়ে যদি আপনি খুব ভালো মতো শিখতে পারেন, অন্য যে কোনো ডেটা এই সিমিলার টাইপেরই হবে। সো এটা ম্যানেজ করা যায়। আমি মনে হয় বোঝাতে পেরেছি। হ্যালো? জি ভাই, শোনা যাচ্ছিল। ফার্দার আই থিঙ্ক। আর কেউ কোনো প্রশ্ন করলে? আমি আমি একটা একটু বলতে চাচ্ছিলাম। আচ্ছা, জি সোহেল রানা আমি, ভাই, জি প্রশ্নটা জি, করেন। আমি সুহেল বলছি। আচ্ছা, পাওয়ার বিআই কোর্স করার সাথে কি আমরা পাওয়ার কোয়ারি নিয়েও কি কাজ করবো কিনা? আমি যতটুকু জানি যে পাওয়ার কোয়ারিটাও জানতে হয় ভালো।
একটু হ্যাঁ, যদি আমি বলতেন। এই কোর্সের প্রথম যে 8টা ক্লাসের কথা বলছিলাম সেখানে কিন্তু পাওয়ার কোয়েরি দিয়ে শুরু করব আপনাদের। এই কোর্সটা শুরুই আচ্ছা হবে পাওয়ার কোয়েরি দিয়ে। ডেটা আচ্ছা। ট্রান্সফরমেশন বা ডেটা প্রসেসিং বলেন, এগুলি কিন্তু পাওয়ার কোয়েরি দিয়ে কিভাবে করতে হয় সেটাই প্রথমে দেখাবো। আর আমরা যদি, আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আমরা যদি কোনো ক্লাস মিস করি সেক্ষেত্রে আমাদের ওই ক্লাসটা ব্যাকআপ ক্লাস করার কোনো অপশন আছে কিনা? ক্লাসে রেকর্ডিং থাকবে, আমরা যে ক্লাস করব সেই ক্লাসে রেকর্ডিং থাকবে, আপনি রেকর্ডিংটা দেখবেন। দেখার পরে কোনো প্রশ্ন থাকলে সাপোর্ট ক্লাসে জিজ্ঞেস করবেন, তারপরেও সমাধান না হলে পরবর্তী ক্লাসে আমাদেরকে জিজ্ঞেস করবেন। থ্যাংক ইউ। আমার লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে যেহেতু আমাদের পরবর্তী মাসে রমজান মাস আসতেছে, সেক্ষেত্রে কি শিডিউলটা কিরকম হতে পারে? আমরা তো এমনিতে 9:30 থেকে রমজান মাসের আগে 9:30 থেকে 11টা, রমজান মাসে অবশ্য একটু আগাইতে পারে। আমি ঠিক শিওর না। রমজান মাসে মনে হয় আমাদের কতটা ক্লাস থাকবে রসুল ভাই ভাই? এটা হয়তো পেছাবে, হয়তো বা রমজান মাসে আমাদের দেখা যাবে 3 সপ্তাহের মতো ক্লাস থেকে যাবে। সো এটা হয়তো বা তারাবির পরে আর কি, হয়তো 10টা বা সোয়া 10টায় হতে পারে আই থিঙ্ক। আচ্ছা। তবে এটা ইনস্ট্রাক্টর, আমরা মানে কথা বলি না এটা, কিন্তু এটা তো আসলে সবার জন্যই যেটা মোটামুটি ভালো হয় এরকম একটা টাইম দিয়ে করা হবে। আর সামহাও তারপরে যদি কারো মিস হয়, বা আমরা তো চেষ্টা করবো যেন কারো মিস না হয়, যদি হয় সেটা যেন রেকর্ডিং এই জন্যই প্রোভাইড করে দেওয়া। আর কারো প্রশ্ন আছে? হোস্ট থেকে আমরা করতে পারি, আমরা কি ধীরে ধীরে শেষ করতে পারি ইয়েতে আমাদের টাইম, বা যদি কারো কোশ্চেন থাকে লাস্ট আমরা একটা আমার কোশ্চেন নিতে আমার পারি। একটা লাস্ট এবং ছোট্ট কোশ্চেন আছে স্যার, জি পাওয়ার জি। কোয়ারির কথা বললেন, ওখানে পাওয়ার পিভটটা কি কভার করা হবে? পাওয়ার পিভট লাগবে না আপনার। পাওয়ার পিভট করা হয় যখন হলো পাওয়ার বিএ মানে এক্সেলে কাজ করতেছেন আপনি, তখন পাওয়ার বিএ পাওয়ার পিভটের জন্য মাল্টিপল টেবিলের মধ্যে কানেক্ট করে, বা আপনি এমন একটা জিনিস ম্যাট্রিক্স দেখাতে চাচ্ছেন বা সামথিং, সেটা হলো নর্মালি এক্সেলের ইয়েতে হয় না, পিভট টেবিলে হয় না, তখন আমরা পাওয়ার পিভট ইউজ করে। অথবা আপনার ডেটার সাইজ হলো 1 মিলিয়নের বেশি, তখন ওই ডেটাটাকে লোড না করে পাওয়ার পিভটের মাধ্যমে ট্যাক্স ফর্মুলা, যে ফর্মুলাগুলো ওখানে লেখা হয় ডিস্টিংক্ট কাউন্ট বা সামথিং এরকম ইয়েও লেখা হচ্ছে, এটা হলো ডেক্স ফর্মুলা। ওই ডেক্স ফর্মুলা গুলো আসছে অ্যাকচুয়ালি পাওয়ার বিএ থেকে, বা পাওয়ার বিএ এগুলো আপনারা এক্সটেন্সিভলি শিখবেন, তখন পাওয়ার পিভট ওইটার ভিতরে ইনক্লুডেডই। হ্যাঁ, বরং এর থেকে অনেক ওয়ে ওয়ে ফার্দার পাওয়ার মানে মোর পাওয়ারফুল। থ্যাংক ইউ সো মাচ ওয়াসিফ ভাই। আমরা পার্টিসিপেন্টদের থেকে লাস্ট আরেকটা প্রশ্ন নিব। সো কেউ যদি লাস্ট প্রশ্ন করতে চান আনমিউট করে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার, একটু বলবেন আজকের যে অনুষ্ঠানটা হলো এটা কি আমরা রেকর্ডেড কোনো কিছু পাবো আজকের অনুষ্ঠানটা? জি, আমি একটা গুগল ফর্ম দিয়েছি চ্যাট বক্সে, আমি ওইটা আবার দিয়ে দিচ্ছি। যারা এই ফর্মটি ফিল আপ করবেন ওনাদেরকে ইমেলের মাধ্যমে সেশনের রেকর্ডিংটি দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। এভারেজ মানে হাউ মেনি আওয়ার্স আমাকে ইনভেস্ট করতে হবে এই লার্নিং স্টেজে? লাইক 30 মানে এভরি পার উইকে 3টা করে ক্লাস, দেন আমাকে হোম প্র্যাকটিস, দেন এটা কিরকম টাইম আমাকে দিতে হবে এটার পিছনে? এটা আসলে এক একজনের লার্নিং স্পিড তো আসলে এক এক রকম। যে ওকে, তো আসলে অ্যাটলিস্ট আমরা যেটা হলো, আপনি হয়তো বা একটা ক্লাস করলে পরে বুঝতে পারবেন এটা প্র্যাকটিস করতে আপনার কতটুকু টাইম লাগছে। শুরুর দিকে একটু বেশি লাগবে, দেন একটু কম লাগবে, কিন্তু অ্যাটলিস্ট যে 3টা ক্লাস 1.5 ঘন্টা মানে 4.5 ঘন্টা তো আপনার দিতেই হচ্ছে। দেন সেগুলো প্র্যাকটিস করার জন্য আই থিঙ্ক আরো তো এরকম মানে 6-7 ঘন্টা 8 ঘন্টা আপনার দিতে হবে হয়তো প্র্যাকটিস করতে গেলে, যদি এটা হলো এস্টিমেট। সো বাট এটা ডিপেন্ড করবে আপনার লার্নিং স্পিডের উপর। আব- এই তো এরকম। থ্যাংক ইউ সো মাচ ওয়াসিফ ভাই। আশা করি আমাদের পার্টিসিপেন্টদের কোনো প্রশ্ন নেই। আর যদি কোনো প্রশ্ন থেকেও থাকে আপনারা আমাদের ইন্টারেক্টিভ কেয়ার্স এর ফেসবুক পেজে ইনবক্স করবেন, সেখানে আমাদের সাপোর্ট রিপ্রেজেন্টেটিভ আছে, ওনারা আপনাদের সকল প্রশ্নের আনসার দিয়ে দিবে। সো আমি যেহেতু অলরেডি অনেক রাত হয়ে গেছে, আমি রাসিফ ভাই এবং আসাদুর স্যারের পারমিশন নিচ্ছি ওয়েবিনারটি শেষ করে দেওয়ার জন্য। হ্যাঁ, শিওর। করে থ্যাংক দেন। ইউ এভরিওয়ান।
ওকে, থ্যাংক ইউ সো মাচ সাবির হোসেন রসি ভাই and আসিফুর রহমান স্যার, আপনাদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, and I want to thank all the participants for joining with us. আশা করি আপনাদের আমাদের পাওয়ার বিআই লাইভ কোর্সটা নিয়ে যা যা প্রশ্ন ছিল তা আপনারা আনসার অলরেডি পেয়ে গিয়েছেন। সো আমরা আশা করি আপনারা আরো কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের ফেসবুক পেজ ইনবক্স করতে পারেন, অথবা আমাদের চ্যাটে যে সাপোর্ট রিপ্রেজেন্টেটিভের ফোন নাম্বার দেওয়া আছে ওখানে কল দিতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। সো সেই সাথে আমি সবাইকে আবার ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের এই মাস্টার ক্লাসটিতে, এন্ড ফিউচারে আপনাদেরকে আমাদের সাথে পাবো সেই আশায় আমি আমাদের মাস্টার ক্লাসটি এখানেই শেষ করছি। সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম।